ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো আজকের তোমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। তো আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে গ্রুপ ভার্ব এন্ড ফ্রেজেন ইডিয়মস। তো আমি সরাসরি তোমাদের ক্লাসে চলে যাচ্ছি। এই দুটা টপিক আমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আমরা মেডিকেল এডমিশন, ভার্সিটি এডমিশনের জন্য পড়ছি। তো সেই আলোকে প্রথমে আমরা গ্রুপ ভার্ব এবং ফ্রেজ ইডিয়ম সম্পর্কে প্রাথমিক আলোচনা করব এবং সরাসরি বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে এডমিশন টেস্টগুলোতে বিগত সালে যে কোশ্চেনগুলো আসছে ওগুলো নিয়ে আমরা ডিসকাস করব এবং কিভাবে এগুলো পরীক্ষার হলে আমরা ডিল করব সেগুলো নিয়ে একটু আলোচনা করে আজকের ক্লাসটা আমরা চেষ্টা করব কিছু গ্রুপ ভার্ব এবং ফ্রেজ ইডিয়ম সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য, এবং আমরা ভবিষ্যতে কিভাবে এগুলা পড়বো অথবা কি কি বিষয়টা এর মধ্যে থাকবে সেটার জন্য আমি তোমাদের কিছু পিডিএফ ফাইল দিব, যেগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং আগামীকাল রাতে তোমাদের এটা একটা টেস্ট হবে। তো সেই হিসাবে তোমরা আমার দেয়া যে পিডিএফ অথবা যে ফাইলগুলো আছে ওগুলা প্র্যাকটিস করবে এবং পরীক্ষা অ্যাটেন্ড করবে পরের ক্লাসে। ওকে, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমি আরেকটা শীট শেয়ার করছি। প্রথমে আমি গ্রুপ ভার্বটা দিয়ে শুরু করি। তো তোমাদের সুবিধার্থে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, দেখো। তো গ্রুপ ভার্ব বলতে আমরা কি বুঝি? তো এটা আমরা যখনই ইংলিশ পড়ি তখনই আমাদের এই গ্রুপ ভার্বটার প্রয়োজন হয়। আমরা অনেক সময় জেনেও এটার কাজ করি, না জেনেও এটার কাজ করি। এটা আমাদের মানে আমরা অহরহ এটা ব্যবহার করি, হয়তো আমরা অনেক সময় এটা খেয়াল করি না। আর আমি যদি আরেকটু স্পেসিফিক তোমাদেরকে একটা বলি, সেটা হচ্ছে তোমাদের এইচএসসি তে তোমরা ইংলিশ সেকেন্ড পেপারে 2 নম্বর কোশ্চেন যেটা করেছো, হ্যাঁ, প্রিপোজিশন যেটা করেছো। তো আমি এটাকে প্রিপোজিশন বলবো না, বাট আমরা প্রিপোজিশন পড়তে গিয়ে, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ার সময় যে কষ্টটা আমরা করেছি, হ্যাঁ, তার কিছুটা হলে এখানে এসে আমরা কি পাবো, যে অনেকগুলো এখানে বলা হচ্ছে কিছু ভার্ব, হ্যাঁ, তাদের নিজস্ব তো অর্থ আছেই, ভার্বের কি আছে, নিজস্ব অর্থ আছে। তাদের পরে যখন কিছু প্রেপোজিশন যুক্ত হয়, মাঝে মাঝে অ্যাডভার্বও যুক্ত হতে পারে। আমরা প্রেপোজিশনটাই বিশেষ করে দেখব। তো যুক্ত হওয়ার পরে তারা একটা বিশেষ একটা অর্থ প্রকাশ করে। মানে সেই অর্থটা ভার্বের যে বেসিক অর্থটা আছে সেটার অনুগামী হতে পারে, অথবা সেটার একটু ভিন্নধর্মী হতে পারে, প্রেক্ষাপটটাও ভিন্ন হয়ে যেতে পারে। আমি আবার বলছি, ভার্বের একটা শব্দ, একটা ভার্ব, এই ভার্বটার যে নিজস্ব একটা অর্থ আছে, তারপরে যখন আমরা প্রেপোজিশন ব্যবহার করব, তখন ওই ভার্বের অর্থটা তার নিজস্ব যে অর্থ আছে তার অর্থের অনুগামী হতে পারে। আবার এই এই অর্থ থেকে সরে গিয়ে একটু ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে, বিশেষ অর্থ প্রকাশ করতে পারে। আবার একই ভার্ব একই অর্থে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার হয়। ঠিক আছে, মানে ক্ষেত্রটা একটু ভিন্ন হয়ে যায়, অর্থ অর্থ সেম থাকে, কিন্তু ক্ষেত্রটা অথবা তার কিছু মানে ভিন্ন ভিন্ন নির্দেশনা আমরা পেয়ে থাকি। সেই জন্য আমরা যখন এই ভার্বের সাথে বিভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়ে একটা বিশেষ অর্থ প্রকাশ করবে, তখন ওই ভার্বগুলোকে আমরা কি গ্রুপ ভার্ব বলে থাকি। এবং ওই অর্থ প্রকাশ করার জন্য, যে অর্থটা ওরা প্রকাশ করে, এটা প্রকাশ করার জন্য বিকল্প কোনো ওয়ে নাই, মানে শুধু ওই ভার্বের সাথে ওই প্রিপোজিশনে বসাতেই হবে, বসাইলে আমরা শুধুমাত্র কি সেই অর্থটা আমরা পাবো। তোমাদেরকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা একটু হয়তো ক্লিয়ার হবা। একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা উদাহরণ দিই, তোমরা খুবই পরিচিত একটা উদাহরণ। ধরো আমাদের একটা ভার্ব হচ্ছে ডাই। এটা মেবি তোমাদের শীটটাতে নাই, আমি এটা আলোচনা করে দিচ্ছি। ডাই, তো ডাই মানে সিম্পলি আমরা জানি মারা যাওয়া, ঠিক আছে, মারা যাওয়া। এখন ওই যে বললাম, এটার পরে যখন প্রেপোজিশন বসবে, ঠিক আছে, এটার পরে যখন প্রেপোজিশন বসবে, তখন কি এটা অর্থ চেঞ্জ হবে? মারা যাওয়াই বুঝাবে, কিন্তু সে কিভাবে মারা গেছে, মারা যাওয়ার যে ধরন আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রেপোজিশন বসাই। যেমন ডাইয়ের পরে কি হতে পারে, ডাইয়ের পরে অফ হতে পারে, ডাই অফ। আমরা জানি যখন কেউ রোগে মারা যায় তখন আমরা এটাকে ডাই অফ বলি। আবার অনেক সময় ডাই ফর হতে পারে, ডাইয়ের পরে ফর বসতে পারে। এটা কখনো হয়
এটা অর্থ মারা যাওয়া, তবে এটার বিশেষ অর্থ হচ্ছে যখন কেউ মানে মহৎ কোনো কাজে নিজের জীবন উৎসর্গ করে, তখন আমরা বলি ডাই ফর দ্য কান্ট্রি। আবার ডাইয়ের পরে কি হতে পারে, ডাই বাই হতে পারে, আরেকটা হচ্ছে ডাই বাই হয়, ঠিক আছে। তো ডাই বাই কখন হয়, যখন কোনো দুর্ঘটনা অথবা আত্মহত্যা করে কেউ, তখন ডাইয়ের পরে কি বসে, বাই বসে, তখন অন্য কোনো প্রিপোজিশন বসালে হবে না। আরেকটা হচ্ছে ডাই ফ্রম। এই 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 চারটা ছাড়া আরো অনেক প্রিপোজিশন বসে, বাট এই চারটা বেশি প্রচলিত আর কি। তো ডাইয়ের পরে ফ্রম হতে পারে, তখন অর্থটা কি হয়, মারা যাওয়া হয়, কিন্তু কারণটা কি থাকে, তখন হচ্ছে মানুষজন অতিরিক্ত কোনো কিছু থেকে মারা যায়, যেমন অতিরিক্ত কাজের চাপে মারা যায়, অতিরিক্ত টেনশন থেকে মারা যায়, অথবা অতিরিক্ত খেয়ে মারা যায়, ঠিক আছে। মানে অতিরিক্ত যে কোনো কিছু থেকে মারা গেলে তখন আমরা ফর্মটা ইউজ করি। তো এই যে আমরা এই ডাই দিয়ে যে উদাহরণটা দিলাম, আমরা এখন গ্রুপ ভার্ব গুলো সাধারণত এরকমই দেখবো। অনেকগুলো ভার্ব আছে যেগুলোর পরে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। ভিন্ন ভিন্ন অর্থ সেম থাকবে, কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন হয়ে যাবে। যেমন ডাই দিয়ে যেরকম, ডাইয়ের পর আমি চারটা এক্সাম্পল দিয়েছি, চারটার জন্য চারটা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট। রোগে মারা গেলে অফ, জীবন উৎসর্গ করলে ফর, তারপরে দুর্ঘটনা কিংবা আত্মহত্যা করলে বাই, আর অতিরিক্ত খেয়ে, অতিরিক্ত কাজ করে, অতিরিক্ত টেনশনে, অতিরিক্ত যে কোনো কিছু থেকে যদি সে চাপে মারা যায়, তখন কি হবে, ডাই ফ্রম হবে। তো ডাইয়ের পরে আরো কিছু প্রিপারেশন বসে, সেগুলো আমরা সুযোগ হয় আমরা দেখবো। তো এভাবে আমরা এখন যে শীটটা তোমাদের সামনে আছে, এখানে অনেকগুলা শব্দ দেওয়া আছে, দেখো বাংলা অর্থ সহ দেওয়া আছে এবং সরাসরি সেন্টেন্সে এদের ব্যবহারটা দেওয়া আছে। সেন্টেন্স গুলো পড়লেই আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। এখন আমাদের পরীক্ষা কিভাবে আসবে, পরীক্ষায় নর্মালি ধরো একটা আমরা যেভাবে দেখে থাকি আর কি, তোমরা তো অলরেডি এগুলা জানো যে পরীক্ষা কিভাবে আসে। এখন শূন্যস্থান দিতে পারে, এমন হতে পারে একটা বাক্য দিবে, বাক্যর পরে একটা শূন্যস্থান দিবে। তো শূন্যস্থান দেওয়ার পরে ধরো এই বিআর এর পরে শূন্যস্থানটা আছে, এমন হতে পারে বাক্যটা শুরু হয়েছে বিআর, এটা প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম যেগুলো থাকবে, আর শূন্যস্থান দিয়ে হ্যাঁ আবার কিছু কথা থাকবে। তাহলে এখানে বিআর এর পরে কি বসাবে, এই জায়গাটাতে কি বসাবা। হ্যাঁ, সিম্পলি তুমি চিন্তা করো, হয়তো হয়তো তুমি এটা চিন্তা করো এটা প্রিপোজিশনের একটা ব্যবহার, কিন্তু প্রিপোজিশনের ব্যবহার তো আছেই, পাশাপাশি গ্রুপ ভার্বের ব্যবহারটা কিভাবে হবে, একটা সেন্টেন্স দিবে প্রশ্নের মধ্যে, কোশ্চেনের মধ্যে একটা সেন্টেন্স দিবে, বিয়ার পরে শূন্যস্থান আছে। এখন শূন্যস্থানের মধ্যে অপশন গুলো থাকবে, দেখো আমরা জানি বিয়ার পরে অ্যাওয়ে বসে, বিয়ার পরে ডাউন বসে, বিয়ার পরে আপ বসে, বিয়ার পরে কি অন বসে, বিয়ার পরে আউট বসে, হ্যাঁ আপ বসে, উইথ বসে। অপশনে হয়তো এই যে আমরা প্রায় 7টা অপশন প্রিপোজিশন বসে কার সাথে, বিয়ার এর পরে। তাহলে হয়তো তোমাদের যদি 4টা অপশন থাকে, হ্যাঁ তাহলে 4টা থেকে এখান থেকে যে কোনো 4টা দিয়ে দিবে। যদি 5টা অপশন থাকে, এখান থেকে যে কোনো 5টা দিয়ে দিবে। তাহলে এখন আমরা কোনটা বাছাই করবো, বিয়ার এর পর তো সবগুলাই পসিবল, সবগুলাই কি, আমি যখন প্রিপোজিশন পড়েছি তোমাদেরকে, তখন ওই মানে এভাবে আমি দুইটা সেগ্রিগেট করে পড়িয়েছি। একটা ছিল ওয়ান ওয়ার্ড, হ্যাঁ ওয়ান ওয়ার্ড ওয়ান প্রিপোজিশন, এটা একটা শীট ছিল, মানে একটা ওয়ার্ডের সাথে একটা প্রিপোজিশন। আরেকটা ছিল ওয়ান ওয়ার্ড, হ্যাঁ ওটাতে কি ছিল, ওয়ান প্লাস প্রিপোজিশন ছিল, মানে একটা ওয়ার্ড কিন্তু একাধিক কি প্রিপোজিশন ছিল। সেক্ষেত্রে আমরা আমরা কি করেছিলাম, ওই যে অর্থ বুঝে যে কোন অর্থে কোনটা হবে, সেটা বুঝে আমরা ব্যবহারটা শিখেছিলাম। এখানেও একই কাজ, যদি জয়লাভ করা বুঝায়, হ্যাঁ বাক্যটা পরে জয়লাভ করা বুঝায়, তাহলে কি বিয়ার অ্যাওয়ে, সবলে অপসারিত করলো, হ্যাঁ কি অপসারিত করা, মানে খুব জোর করে অপসারিত করা, তখন ডাউন। তারপরে যদি বলা হয় বিজয় গর্ব গর্ব বহন করলো, ঠিক আছে, তাহলে অফ। যদি বলে প্রাসঙ্গিকতা বুঝায়, তখন বিয়ারিং অন। সমর্থন করা বুঝায় বিয়ার আউট। তাজা রেখেছিল বুঝায় বিয়ার আপ, হ্যাঁ। তারপর সহ্য করা বুঝায় বিয়ার উইথ। তাহলে আমরা আগে আমাদের জানতে হবে এই শব্দগুলো মানে কোন কোন প্রিপোজিশনটা বসে, ঠিক আছে, তারপর কোনটা বসলে কি অর্থ হয় সেটা আমাদের জানতে হবে। এটা যদি জানা থাকে, তাহলে আমাদের অপশন 4টা 5টা থেকে বাছাই করে নেওয়াটা সহজ হবে। তো এটা কি আসলে এত সহজ জিনিসটা শেখা, জিনিসটা শেখা একেবারে সহজ না। আমরা ভোকাবুলারির যে ক্লাসটা, আমরা সিনোনিম অ্যান্টোনিমের যে ক্লাসটা করেছিলাম, ওখানে আমরা বলার চেষ্টা করেছি সিনোনিম অ্যান্টোনিম শেখাটা পড়লে হয়তো মনে হয় পারি, পড়লে হয়তো মনে হয় বুঝি, কিন্তু আসলে এটা মনে রাখাটা অনেক টাফ, অনেক কষ্ট। সেটার জন্য তোমাদেরকে একটা বুদ্ধি বলেছিলাম, সেটা হচ্ছে যে শব্দটা তোমরা পড়বা, অজানা একটা শব্দ তোমার শেখা দরকার, সেই শব্দটার অর্থ পড়ার পাশাপাশি ওটাতে ছোট ছোট বাক্য তৈরি করতে হবে, নিজের মতো করে বাংলা ইংলিশ মিক্স করে হইলেও কি বাংলা একটা শব্দ তৈরি করতে হবে, একটা বাক্য তৈরি করতে হবে। তাহলে কি কি করা যায়, মোটামুটি ওই মানে নিজের মানে জীবনের, নিজের দৈনন্দিন জীবনের সাথে
মানে ইয়ে করে খাপ খাইয়ে নিজের মতো করে একটা বাক্য তৈরি করবা, এবং সেখানে বাংলা ইংলিশ যদি পুরোপুরি ইংলিশে পড়ে ইংলিশে করবা, পুরোপুরি ইংলিশে না পারলে বাংলা ইংলিশ মিক্স করে কি, যেটা আমাদের বর্তমান সময় খুব একটা ট্রেন্ড চলতেছে, যে আমরা অনেক সময় কথা বলার সময় বাংলার ভিতরে ইংলিশ চলে আসে। ঠিক আছে, এটা অনেকে আবার স্মার্টনেসও বলে বর্তমানে। যে যাই হোক, তোমরা এই ইংলিশ শেখার জন্য কি করতে পারো, এই প্র্যাকটিসটা চালু রাখতে পারো, যে আমরা শব্দের অর্থ মনে রাখার জন্য, সিনোনিম মনে রাখার জন্য, ইভেন এই গ্রুপ ভার্ব গুলোর অর্থ মনে রাখার জন্য আমরা কি করতে পারি, বাংলা ইংলিশ মিক্স করে নিজেদের মতো করে মানে নিজেদের পছন্দ অনুসারে কিছু হোক বাক্যগুলো অদ্ভুত, হোক একটু অ্যাবসার্ড, কোনো সমস্যা নাই, নিজের মতো করে বাক্যগুলো তৈরি করো। এবং এভাবেই আমরা কি করতে পারি, শব্দের অর্থগুলো মনে রাখতে পারি, সিনোনিম মনে রাখতে পারি, পাশাপাশি কি আমাদের এই আস্তে আস্তে যে গ্রুপ ভার্ব পড়ছি সেগুলো মনে রাখতে পারি। দেয়ার ইজ নো গ্রামার, এখানে কোনো গ্রামারের ফ্যাক্ট নাই। ফ্যাক্টটা হচ্ছে আমাকে কোন শব্দের পরে, এই বিয়ার শব্দের পরে কোন প্রিপোজিশন বসলে কি অর্থ হয়, জাস্ট এটা আমাদের মনে রাখতে হবে। মনে রাখার জন্য কি করতে হবে, এই যে বিয়ার অ্যাওয়ে জয়লাভ করা, বিয়ার অ্যাওয়ে জয়লাভ করা, বিয়ার অ্যাওয়ে জয়লাভ করা, কয়েকবার পড়বা, পড়ার পরে আবার বাক্যটা পড়বা। হাবিব বিয়ার বোর অ্যাওয়ে দ্য ফার্স্ট প্রাইজ, সে প্রথম পুরস্কারটা পেয়েছিল। আমরা নর্মালি এই যে তার মানে এটার তো নর্মালি আমাকে হি গট দ্য ফার্স্ট প্রাইজ, হি কি বলে আমরা যে কোনটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে প্রথম পুরস্কার পেয়েছে, হি হি ওয়ান দা ফার্স্ট প্রাইজ, সে ওই প্রথম, আমরা ওই উইনার পাস ফ্রম ওয়ান বলতে পারি, অথবা হি গেটের পাস ফ্রম গট বলতে পারি। আমরা এই তাহলে ওয়ান এবং গটের এটা এটা হচ্ছে কি অনেকটা রিপ্লেসমেন্ট। হ্যাঁ, তাহলে আমরা গট বললো এটা হতো, ওয়ান বললো এটা হতো, কিন্তু এখানে ও গট ওয়ান না বলে কি বলছে, একটা গ্রুপ ভার্ব ব্যবহার করছে, যেটা হচ্ছে কি বিয়ারের পাস ফ্রম বো, আর তার সাথে প্রিপোজিশন কি অ্যাওয়ে, এই এটার সাথে বিয়ারের সাথে অ্যাওয়ে যোগ করলে এটা অর্থ হয়ে যায় কি জয়লাভ করা। তাহলে তোমরা যখন দেখবা যে এটা একটা সম্পূর্ণ একটা কি বলা যায়, একটু অন্যরকম না। সাধারণত বিয়ারের অর্থ দুইটা হতে পারে, একটা হচ্ছে বহন করা, আর একটা হচ্ছে কি যে জন্মগ্রহণ করা অর্থ বিয়ারটা হয়, এটা দুইটা অর্থ আছে। কিন্তু এটার সাথে কি আমাদের এটা কোনো মিল আছে? মিল নেই, আমরা এটা এভাবে পড়ে নেই, তাহলে এখন তো পড়তে হবে। সেজন্য তোমরা এটা মনে রাখার জন্য এই বোর বিয়ার এর সাথে তোমরা কি এই শব্দগুলো মনে রাখতে হবে, যেগুলো তোমরা এতদিন যে শব্দগুলো দিয়ে এই বাক্যটা বলেছো যে সে প্রথম পুরস্কার পেয়েছিল। ঠিক আছে, এখন সেই বাক্যটার জায়গায় এখানে ওয়ান অথবা গটের জায়গায় কি করো তোমরা, এই গ্রুপটা যুক্ত করে দাও, তাহলে এটা সহজে মনে রাখতে পারবা। এভাবে আরো বিভিন্ন টেকনিক অবলম্বন করে আমাদের কি করতে হবে, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, দেন আসো এই যে সহ্য করা। আমরা এটা খুব সহ্য করা ইংলিশ হচ্ছে টলারেট। টলারেট আমরা বলি টলারেট করার। হ্যাঁ, তো এখন দেখো আই কান্ট বিয়ার উইথ সাচ কন্ডাক্ট। কন্ডাক্ট মানে আচরণ, ব্যবহার, তার এই ধরনের ব্যবহার আমি সহ্য করতে পারি না। তো এখানে তোমরা এই বিয়ার উইথে যায় তোমরা কি করো, তোমাদের পরিচিত যে শব্দটা, হ্যাঁ, টলারেটটা ইউজ করো। আই ক্যানট টলারেট সাচ কন্ডাক্ট, আই ক্যানট বিয়ার উইথ সাচ কন্ডাক্ট। তো তোমরা এটা পড়ার সময় এই টলারেটের সাথে বিয়ারটা সম্পর্ক তৈরি করো। ঠিক আছে, একবার মুখে তো টলারেট উচ্চারণ করো, একবার বিয়ার উইথ উচ্চারণ করো। মানে জাস্ট আমি বলছি যে এগুলো মনে রাখার টেকনিকটা বলছি। এগুলো তো আসলে ওই ধরনের বিশেষ কোনো গ্রামার নাই যে এই গ্রামারটা দিয়ে তোমাদেরকে শিখিয়ে দিব, এটা স্ট্রাকচার বললে তোমরা শিখে যেতে পারবা। আসলে ওই ধরনের কোনো শর্টকাট টেকনিক নাই। বাট এটা মনে রাখার জন্য প্রথম কথা হচ্ছে পড়তে হবে, দ্বিতীয় কথা হচ্ছে পড়তে হবে, তৃতীয় কথা হচ্ছে কি বারবার পড়তে হবে, এবং চতুর্থ কথা হচ্ছে মানে ফাইনাল কথা হচ্ছে এই পড়ার সময় এই যে আমি এখন দুইটা এক্সাম্পল দিলাম, যে এই বিয়ার এর পরিবর্তে আমরা এতদিন কোন শব্দটা ব্যবহার করেছি, এখন এই বিয়ার উইথের সাথে উইথের পরিবর্তে আমরা কোন শব্দটা ব্যবহার করছি, টলারেট শব্দটা ব্যবহার করে থাকি, আরো সিনোনিম থাকতে পারে। তোমরা ওই সকল পরিচিত শব্দগুলোর সাথে এদেরকে ম্যাচ করার চেষ্টা করবা, যে আমরা এতদিন এই বিয়ার উইথের জায়গায় সহ্য করার জায়গায় আমরা বিয়ার উইথ না বলে কি বলছিলাম, টলারেট বলছিলাম। কেন টলারেট ইউ, তোমাকে সহ্য করতে পারি না অথবা পারছি না, আমরা অনেক সময় বলি না যে তোমার আচরণটা আমার সহ্য হচ্ছে না। ঠিক আছে, এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। তো সহ্য করা অর্থে বিয়ার উইথ, এতদিন আমরা ব্যবহার করছি টলারেট। ঠিক আছে, তাহলে তুমি টলারেটের সাথে বিয়ার উইথ এর একটা সম্পর্ক তৈরি করো, দুইবার এই বিয়ার উইথ টলারেট, বিয়ার উইথ টলারেট পড়ো, এবং এই বাক্যটা পড়ার সময় আই ক্যানট বিয়ার উইথ সাচ কন্ডাক্ট, আই ক্যানট টলারেট সাচ কন্ডাক্ট, এভাবে মানে দুটোটা ইউজ করো। তাহলে দেখো খুব অল্পতে কি হবে, এই দুটোটা জিনিস তোমার মাথায় সেট হয়ে যাবে। এবং সেক্ষেত্রে তোমরা যখন লাইনটা পরে পরীক্ষা হলে যখন এই সেন্টেন্সটা তুলে দিবে, বিয়ারের পরে শূন্যস্থানটা দিবে, ঠিক আছে, তখন তোমার মনে হবে যে বিয়ারের পরে উইথ ফেলে কি হয়, সহ্য করাটা বোঝায়, এটা আমরা আগে পড়েছিলাম। এভাবেই নিজস্ব পদ্ধতিতে, নিজস্ব ওয়েতে, তোমার নিজস্ব যতটুকু ক্যাপাসিটি আছে
ওইভাবে চিন্তা করে কি করো, এই শব্দগুলোর সাথে তোমার পরিচিত অন্য একটা শব্দের কি সম্পর্ক তৈরি করার চেষ্টা করো, এবং সেটাকে রিপ্লেস করে, একবার রিপ্লেস করে টলারেট দাও, আবার রিপ্লেস করে কি বিয়ার উইথ দাও, এভাবে রিপ্লেস করে দুইবার তিনবার করে পড়ো। পাশাপাশি কলম এবং খাতাটা সামনে রাখবা, মুখে উচ্চারণ করবা, হাতে লিখবা, মুখে উচ্চারণ করবা, হাতে লিখবা। এভাবে আমরা কি করতে পারি, এই গ্রুপ ভার্ব গুলোতে আমরা দক্ষতা অর্জন করতে পারি। ঠিক আছে? তো অন্য কোনো ওয়ে তোমাদের জানা আছে কিনা জানি না, আমি আপাতত তোমাদেরকে এই পদ্ধতিটা বললাম, চেষ্টা করো। ওই যে বললাম, প্রথম কাজ কি, পড়তে হবে। দ্বিতীয় কাজ কি, পড়তে হবে। তৃতীয় কাজ কি, তাও পড়তে হবে। আর চতুর্থ ফাইনাল কাজটা হচ্ছে মানে একটু টেকনিক করে পড়তে হবে। টেকনিক করে পড়াটা যেভাবে বললাম, যদি সম্ভব হয়, সব সময় তো সম্ভব হবে না, যদি সম্ভব হয় তোমরা কি করবে, এভাবে মানে অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করে, অন্য কোনো ইয়াকে সিনোনিম এন্টোনিম বানিয়ে করা যায় কিনা সেটা দেখবা। আচ্ছা, আমরা পরিচিত আরো দুই একটা গ্রুপ ভার্ব দেখি, তারপর আমরা সরাসরি পরীক্ষার কোশ্চেন গুলোতে চলে যাব। হ্যাঁ, ওকে, আমি এই শব্দটাই খুঁজতেছিলাম, কল। হ্যাঁ, এটা দেখো, এগুলো একটু 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 ইন্টারেস্টিং কিন্তু জিনিসগুলা, তোমরা একটু মজা নিয়ে পড়ো, মানে একটু খেলার ছলে পড়ো, তাহলে দেখবে তোমাদের কাছে বেশ ইন্টারেস্টিং লাগবে। যদিও মানে আমরা যদি ওই পরীক্ষার জন্য পড়তে হবে এই চিন্তা নিয়ে পড়াশোনা শুরু করি, তাহলে প্রথমে তো আমরা বিরক্ত নিয়ে পড়ি। বিরক্ত নিয়ে পড়লে নিশ্চয়ই মজা লাগবে না। তুমি যদি মনে করো যে না, আমি কি করব, মানে এটাকে একটু এনজয় করব, এবং এই যে ব্যবহারটা, কলের উপর এতগুলা মানে ভিন্ন ভিন্ন অর্থে কল ব্যবহার হতে পারে, তাহলে আমি দেখি একটু নিজের নিজে একটু শিখি, শিখে এটা নিজের লাইফে আমি ব্যবহার করতে পারি কিনা দেখি। কোনো বন্ধুকে ঘায়াল করার জন্য এ বন্ধু বলতো এটা দ্বারা কি বোঝাচ্ছে, তুমি একটা সেন্টেন্স বলবা, কিংবা একটু ব্যতিক্রম যেগুলো আছে একটু নিজে একটু আয়ত্ত করে বন্ধুদেরকে থ্রো করে দিবা। হ্যাঁ, তারা পারে কিনা, তারা জানে কিনা, তখন দেখবো যে নিজের কাছে একটু ইয়া লাগবে যে না, এটা আমি পারি, আমার বন্ধুরা পারে না, অথবা আমি পারছি, বন্ধুকে শিখিয়ে দিচ্ছি। তো এভাবে তুমি যদি একটা ওরকম একটা নিজের মনে মনে একটা চ্যালেঞ্জ দাও, নিজের মনে মনে একটা ইয়া করো যে আমি এগুলা ওভারকাম করব, হ্যাঁ, তখন দেখবো পড়তে ভালো লাগবে এবং মনেও থাকবে। দেখো, কিন্তু কলের শব্দ, নর্মাল শব্দ হচ্ছে ডাকা, তাই না? কল মানে কি, ডাকা। ঠিক আছে, কল মানে ডাকা। কিন্তু এখন আমরা দেখবো এই কলের পরে বিভিন্ন প্রিপোজিশন বসে, ঠিক আছে, কি কি অর্থ হতে পারে। ঠিক আছে, প্রথম দেখো, আই শ্যাল কল এট ইউর হাউস টুমরো মর্নিং। আই শ্যাল কল এট, কলের পরে কি বসেছে, এট বসেছে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়, কলের উপরে অ্যাড বসছে, আর ব্র্যাকেটে এই কলের মানে ইংলিশে অর্থটা দেওয়া আছে। তা আমি এই অর্থটা মুছে দিলাম। ঠিক আছে, আপাতত এটাকে ঢেকে দিলাম। তাহলে বাক্যটা কি দাঁড়ায়, আই কল এট ইউর হাউস টুমোর মর্নিং, আগামীকাল সকালে তোমার বাড়িতে, আই শ্যাল কল এট। তাহলে এটা অর্থ কি হতে পারে, এই ডাকা অর্থ হলে কি এটা হবে? ডাকা অর্থ যদি বলে আই শ্যাল কল, আমি ডাকবো, হ্যাঁ, ইউর হাউস তোমার বাড়ি, হ্যাঁ, টুমোরো মর্নিং, হবে অর্থ? হবে না। মানে তাহলে এখন কলের অর্থ কি দাঁড়াচ্ছে, তোমরা যদি ভালো করে খেয়াল করো, দেখো, ভিজিট আ প্লেস, মানে কলের মানে ডাকা না, এখানে কলের পরে যখন অ্যাড হয়, তার মানে কোন স্থানে গিয়ে দেখা, ভিজিট করা, কি করা, কোন স্থানে গিয়ে ভিজিট, মানে আমি নিজে যাব। আই শ্যাল কল ইট মানে হচ্ছে কি, আমি যাব। কোথায় যাব? এট ইউর হাউস, তোমার বাড়িতে যাব, টুমরো মর্নিং, আগামীকাল সকালে। তাহলে দেখো, কোথায় ডাকা আর কোথায় গিয়ে সাক্ষাৎ করা, গিয়ে দেখা করা, গিয়ে কোনো কিছু দেখে আসা। তার মানে কল, যখন তোমরা মনে করবা এই কলের পরে শূন্যস্থানটা থাকবে, এমন হতে পারে এই কলের পুরোটাই শূন্যস্থান থাকতে পারে। আই শ্যাল ড্যাশ ইউর হাউস টুমরো মর্নিং। এবার তোমার পরীক্ষায় অপশনে কি থাকবে, কলেট থাকবে, কল্ড, অত শেল যেহেতু, তাহলে সে টেন্সটা ঠিক রেখে কি হবে, কল ফোর থাকবে, তারপরে কল ফোর থাকবে, অথবা কল ইন থাকবে, অথবা কল অন থাকবে, অথবা কল আপন থাকবে, অথবা কল আপ থাকবে। ঠিক আছে, তো এখানে এই চারটা পাঁচটা অপশন দিয়ে তোমাকে সঠিকটা বেছে নিতে হবে। তো সেজন্য কি জানা দরকার, গিয়ে দেখা করা অর্থে কোনটা বোঝায়, গিয়ে দেখা করা হচ্ছে, হ্যাঁ, ভিজিট, কল এট। আরটা দেখো, কল ইন, এটা দেখো তো, কল ইন, প্লিজ কল ইন এ ডক্টর, যেটা আমরা খুব বেশি কি করি, ব্যবহার করি, কল ইন এ ডক্টর। তার মানে আমি যাব না, এবার ডাক্তারকে ডেকে নিয়ে আসবো, আমি ডাক্তারের বাড়িতে যাব না, ডাক্তার আমার বাড়িতে আসবে। আর যদি রুগীর অবস্থা যদি বেশি খারাপ হয়, আমরা ডাক্তারকে অনেক সময় কি, রুগীকে ঘর থেকে বের করা যাচ্ছে না, তখন ডাক্তারকে আমরা ঘরে নিয়ে আসি। তখন ওই কেউ যখন বিপদে পড়ে, অথবা কেউ যখন অসুস্থ হয়, তখন মানে ঘরের মধ্যে কেউ বলো না, এই ডাক্তার ডাকো, ডাক্তারকে ফোন করো, অ্যাম্বুলেন্স ডাকো, ডাক্তার ডাকো। এই ডাক্তার ডাকা অর্থে এটা বলতে কল ইন বলতে হবে, ইন না বললে ওই ডাক্তার ডেকে আনা। দেখো, ডেকে আনা, কল ইন মানে ডেকে আমার কাছে আনা, মানে আমি যে অবস্থানে আছি, যে জায়গায় আছি, ওখানে ডাক্তারকে ডেকে নিয়ে আসবো, তখন বলতে হবে কল ইন।
আর যখন বলবো কল এট, উল্টাটা, মানে গিয়ে দেখা করতে হবে। কি করতে হবে? ভিজিট আ প্লেস, মানে কোনোটা প্লেস ভিজিট করা। দ্যাট মিনস আমি যেখানে আছি সেখানে থাকবো না, সেখান থেকে আমি আর একটা জায়গায় ভিজিট করব। কোথায় ভিজিট করবে? ইউর হাউস। ইউর হাউস নয়, এটা আবার হসপিটাল হতে পারে। হ্যাঁ, ডাক্তার দেখানোর জন্য আমরা যখন নিজেরা যাই, আই শ্যাল কল ইট এ ডক্টর, তার মানে কি আমি ওই ডাক্তারের কাছে গিয়ে আমি ডাক্তারকে দেখাবো। আর যখন কল ইন বলবা, তার মানে কি ডাক্তারকে ডেকে নিয়ে আসবা। তাহলে এই সম্পূর্ণ বিপরীত হচ্ছে। অ্যাড বসাইলে গিয়ে দেখা করা, আর ইন বসাইলে ডেকে এনে দেখা করা, কাউকে ডেকে এনে দেখা করা। ঠিক আছে? আবার দেখো কল ফর, কল ফর মানে চাওয়া, কল ফর মানে কি কোনো কিছু ডিমান্ড করা, কল ফর মানে কি ডিমান্ড করা। আই কল ফর হিজ এক্সপ্লেনেশন, আমি তার ব্যাখ্যা চাইলাম। সে একটা কাজ করেছে, তার কাজের জন্য আমি তার কাছে ব্যাখ্যা চাইলাম। তাহলে কলের পরে যখন ফর হবে, তার মানে কি কোনো কিছু ডিমান্ড করা। ঠিক আছে? তারপরে আরেকটা পরিচিত দেখো, এই যে কল অন, এই কল এট, কল ইন, আবার কল অনটা দেখো, আই শ্যাল কল অন ইউ টুমরো, এটাও ওই গিয়ে দেখা করা। আই শ্যাল কল অন টু ভিজিট এ পারসন। হ্যাঁ, এট হইলে হবে স্থান, ভিজিট এ প্লেস, আর অন হবে কখন, যখন এটা হবে কি ভিজিট এ পারসন। তার মানে কল এটও গিয়ে দেখা করা, গিয়ে সাক্ষাৎ করা, কল অনটাও কি গিয়ে সাক্ষাৎ করা। তবে শূন্যস্থানের পরে যদি প্লেস থাকে ইউর হাউস, তখন দিবে এট, কারণ স্থানের আগে কি বসে? এট বসে। আর যখন কোন ব্যক্তির সাথে দেখা করতে যাবে, শূন্যস্থানের পরে পার্সন থাকবে, তখন হবে কল অন। ঠিক আছে? কল অন। তো কল অনের আরেকটা অর্থ আছে দেখো, হি কলড অন মি ফর হেল্প। এখানেও ওই শূন্যস্থানের পরে কি থাকবে? শূন্যস্থানের পরে পার্সন থাকবে, দুটোটার ক্ষেত্রে অন বসবে। এখানে হি কলড অন মি ফর হেল্প, মানে সাহায্যের জন্য সে মানে আমাকে ডাকলো। এটাও ডাকা, সাহায্যের জন্য ডাকা, মানে আপিল টু, মানে কি আপিল করা, অনুরোধ করা, মানে অনুনয় বিনয় করা। হি কলড অন মি, মানে সে আমাকে অনুরোধ করলো, আমার কাছে কি প্রার্থনা করলো। কিসের প্রার্থনা করলো? ফর হেল্প, সাহায্যের জন্য আবেদন করলো, সাহায্যের প্রার্থনা করলো। তাহলে সহজ কথা হচ্ছে শূন্যস্থানের পরে মানে যদি পার্সন থাকে, দেখা করা অর্থ অন হবে, আবার সাহায্য করা মানে এই অর্থে, মানে সাহায্য চাওয়া, এই অর্থে কি হবে? তোমার অনটা হবে। এগুলো মনে রাখাটা একটু টাফ, বাট ওই বারবার পড়লে অসম্ভব না, কি না? অসম্ভব না। ঠিক আছে? তারপরে যে ক্যানট কল আপ, এটা যদি মনে রাখা, দেখো কল আপ মানে কোনো কিছু স্মরণ করা। আই ক্যানট কল আপ হিজ নেম, আমি তার নামটা মনে করতে পারছি না। অনেক সময় বিভিন্ন সময় গল্প করার সময় বলি না, যে একটা ছেলে আমার খুব পরিচিত ছিল, মানে তখন হঠাৎ করে গল্প বলতে গিয়ে তার নামটা তুমি ভুলে গেছো, তখন আমরা কি বলি? আই ক্যানট কল আপ হিজ নেম, আই ক্যানট কল আপ ইউর নেম। ঠিক আছে? তো আমরা এভাবে আমরা এই একটা ভার্ব, একটা এদের পরে অসংখ্য প্রিপোজিশন বসতে পারে। হ্যাঁ, বসে এতে ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে, অথবা ভিন্ন ভিন্ন পরিবেশ, ভিন্ন ভিন্ন ক্ষেত্র সৃষ্টি হতে পারে। তো সেগুলো আমাদের এক্সাম্পল সহ মনে রাখতে হবে, সেগুলোকে এক্সাম্পল সহ মনে রাখতে হবে। তো এই শীটের মধ্যে সাধারণত যেসব শব্দগুলো মানে এরকম একাধিক প্রিপোজিশন নিয়ে হ্যাঁ ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, ঠিক আছে, তাদেরকে নিয়ে এটা সাজানো হয়েছে। মানে এই গ্রুপ ভার্বটা যদি আমরা ইউনিভার্সিটির ইতিহাস গুলা ঘাটাঘাটি করি, অথবা মেডিকেলের প্রশ্নগুলার রিভিউটা নেই। আচ্ছা, আমি একটা শেয়ার করে দেখো তো, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাইও। মানে আমি সরাসরি এগুলো আমি শীটটা তোমাদের দিয়ে দিব। তোমাদের আমি যেটা তোমাদের বলি এখন, সেটা হচ্ছে আমাদের সময় তো খুব বেশি নাই। ঠিক আছে? এই সময়ের মধ্যে আমরা যেগুলো আমাদের খুব বেশি পরিচিত, মানে ধরো আমি গেট নিয়ে পড়া শুরু করি, গেটে তো অনেকগুলো আছে, এগুলোর মধ্যে যেগুলো আমাদের বেশি বেশি পরিচিত, আমাদের মোটামুটি জানা আছে, এই জানাগুলো একটু বেশি বেশি পড়বা। যেগুলো ধরো এখানে 10-12টা থাকবে, এখান থেকে 6-7টা 8টা 9টা তোমরা আগে কোনো না কোনো সময় পড়েছো, দেখেছো, শুনেছো। হ্যাঁ, অথবা পড়ার সাথে সাথে তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমি পারবো, এগুলো একটু বেশি বেশি পড়বা। আর যেগুলো একটু বেশি রেয়ার, যেগুলা খুব একটা ব্যবহার তোমার শিখো নাই, ঠিক আছে, সেগুলোতে সময় কম দিয়ে যেগুলো তোমরা পারো, হ্যাঁ, যেগুলো কখনো না কখনো দেখছো, শুনছো, পড়ছো, ওগুলো একটু বেশি বেশি করবা। আর যেগুলো একটু বেশি অজানা, বেশি বিদঘুটে টাইপের, বেশি মানে কঠিন টাইপের, সেগুলো একটু অ্যাভয়েড করলে চলবে। কারণ আমাদের অপশন 4টা থাকবে, দেখবা মানে আমরা অর্থ দিয়ে খেয়াল করলে আমরা আমাদের যেগুলো জানা আছে এগুলো দিয়ে মোটামুটি কাভার হয়ে যাবে। কিন্তু যদি সম্ভব হয় জানাটাকে বাড়ানোর চেষ্টা করবা। হ্যাঁ, যতই বেশি জানবা ততই আমাদের লাভ, লস নাই। জানাটা বেশি, আরো বেশি বেশি জানার চেষ্টা করবা, তাহলে এগুলা ভবিষ্যতেও কাজে লাগবে। আমাদের ইউনিভার্সিটি এডমিশন, মেডিকেল এডমিশন কাজে লাগবে। ইভেন তোমরা যখন অনার্স মাস্টার্স করে ডাক্তারি পাস করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করবা, বিশেষ পরীক্ষা দিবা, তখন এগুলো কাজে লাগবে। এগুলা যতদিন চাকরি পাচ্ছ না ততদিন এগুলো কাজে লাগবে। পাশাপাশি চাকরির পাশাপাশি তোমরা যদি এরপরও এই ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চাও,
আমরা যদি পত্রিকা পড়ি অথবা গল্প বই টই পড়ি, তখন দেখবা এইগুলোর ব্যবহার, ঠিক আছে। যেমন এই গেটের পরে এক একটা, যদি আমরা ধরো গেটের পরে অ্যাব্রোড হলে কি হয়, অ্যালং হলে কি হয়, এই অর্থ যদি না জানি, তাহলে আমাদের ওই গল্পের লাইনগুলো, যখন গল্প পড়বো, গল্পের লাইনগুলো আমাদের বোধগম্য হবে না। আবার যখন পত্রিকা পড়বো, পত্রিকার ইংলিশ লাইনটা আমাদের বোধগম্য হবে না, কারণ ওরা বুঝেছে একটা, তুমি বুঝছো আরেকটা। কারণ কি, যে আছে গেট, ঠিক আছে, কিন্তু গেটের পরে যে এই অসংখ্য কি আছে, প্রেপোজিশন আছে, এবং এক একটা এক এক অর্থ প্রকাশ করতেছে, ঠিক আছে। তুমি দেখা যাবে লেখক বুঝিয়েছে একটা, তুমি বুঝে ফেলছো আরেকটা, ঠিক আছে। এরকম মানে অ্যাভেলেবল হচ্ছে কি জন্য, যেহেতু আমাদের এই গ্রুপ ভার্ব গুলো আমাদের জানা নাই। তাহলে ইংলিশ ভালো করে বুঝতে হইলে, ইংলিশের মানে লেখকের লেখার টোনটা ধরতে হইলে, লেখকের লেখার যে অর্থ সেটা সঠিকভাবে বুঝতে হইলে গ্রুপ ভার্ব শেখার কোনো মানে বিকল্প নাই। কারণ তোমরা যে ভার্ব গুলো দেখতেছো, এগুলো অ্যাভেলেবল আমরা ব্যবহার করছি। এই যে ফর ব্যবহার করছি, গেট ব্যবহার করছি, গিভ, হ্যাঁ, অসংখ্য মানে প্রায় মানে সময় আমরা এগুলো ব্যবহার, গো, দেখো খুব পরিচিত শব্দ কিন্তু এগুলা। গো দিয়ে কতগুলো আছে খেয়াল করছো, অসংখ্য আছে। মনে হয় সবগুলো প্রিপারেশন দিয়ে দিয়েছে গো এর সাথে, ঠিক আছে। হ্যান্ড, হ্যাং, তারপর হোল্ড, এই সবগুলো আমাদের খুব পরিচিত শব্দ, এগুলো আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি। তার মানে দেখো, এগুলোর ব্যবহার আমরা এখন শেখা হয় নাই। আমরা এই 1 থেকে 12 পর্যন্ত পড়ে ফেলছি, 12 বছর ইংলিশ পড়তেছি, আর তারও বেশি হতে পারে। কিন্তু আমরা এই আমাদের পরিচিত শব্দগুলো যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়, সেটাও আমাদেরকে এখনো পুরোপুরি আয়ত্তে আসে নাই, আসবেও না। এগুলো আয়ত্তে আসার আগে আমাদের মানে কি এই জীবনের হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। হ্যাঁ, এগুলা বেশি, এগুলো অনেক বেশি, তবে আমাদের প্রয়োজনীয় গুলো আমাদের শিখতে হবে। আচ্ছা, আসো আমরা আরেকটা শেয়ার করি। ওকে, আসো আমরা বিগত সালে কিছু কোশ্চেন আমরা একটু অ্যানালাইজ করি, দেখি যে আসলে ওরা কিভাবে ইয়া করছে, দেখি। কিছু ব্যাখ্যা সহ দেওয়া আছে, এই শীটটা আমি তোমাদের শেয়ার করে দিব। পরীক্ষার জন্য এটা তোমরা অবশ্যই ফলো করবা। দেখো, 2017-18 সালে এমবিবিএস পরীক্ষাতে কোশ্চেন আসছে। দেখো, এটা আমি তোমাদের বোঝানোর জন্য যে কিভাবে কোশ্চেন গুলো আসে এবং কিভাবে তোমরা পরীক্ষায় ডিল করবে, আমরা কয়েকটা আলোচনা করব। আসলে পড়াশোনাটা তোমাদের হাতে, বিশেষ করে এই গ্রুপ ভার্ব, ফ্রেজ এন্ড ইডিয়মস, এগুলো তোমাদেরকে পরিশ্রম করতে হবে। আমরা একটু গাইডলাইন দিতে পারি, ঠিক আছে। তো আবারও বলছি, এই ফ্রেজে গ্রুপ ভার্ব, তারপরে হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস আমরা কিছুক্ষণ পরে পড়বো। এগুলোর মূল কাজ কিন্তু তোমাদের, আমরা শুধু কিছু সাপোর্ট দিতে পারি, এবং তোমাদের এগুলো কিভাবে আয়ত্ত করতে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে পড়লে তাড়াতাড়ি মুখস্থ মনে রাখা যায়, কিভাবে পরীক্ষায় এগুলো আনসার না জানা সত্ত্বেও সঠিকভাবে দিয়ে আসা যায়, এইসব বিষয়ে একটু নির্দেশনা দিতে পারি। তাহলে দেখো, প্রথম এই 2017 সালে 17-18 সালের এমবিবিএস কোশ্চেনটা আসছে, দ্য কনভিক্ট এপিয়ার ড্যাশ দ্য কোর্ট। হ্যাঁ, তাহলে আমাদের মূল শব্দ হচ্ছে এপিয়ার, তারপর হচ্ছে শূন্যস্থান, দেখো ইন, টু, বিফোর, এট। তুমি এটা যদি নর্মালি এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন চিন্তা করতে পারো, কারণ এই এপিয়ার শব্দটা কি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনে আছে। হ্যাঁ, এরপরে দুই বা ততোধিক কি প্রিপারেশন ব্যবহার হয়, ঠিক আছে, একটা এক এক অর্থে। তাহলে কনভিক্ট আর কোর্ট, দেখো কনভিক্ট আর হচ্ছে কি কোর্ট, কোনো অপরাধী, হ্যাঁ, অথবা কোনো অভিযুক্ত ব্যক্তি কি কোর্টে কি হয়, কোর্টে তার বিচার করার জন্য কোর্টে কি হয়, হাজির হয়, আদালতে কি হয়, হাজির হয়। তো এপিআর মানে কি হাজির হওয়া, উপস্থিত হওয়া, ঠিক আছে। এখন এটার বেশ কয়েকটা প্রিপারেশন আছে, ঠিক আছে। যখন তুমি কারো সামনে হাজির হবা, কি হবা, যখন কোনো মানে কোন কারো সামনে, কোনো ব্যক্তির সামনে, কোনো কোর্টের সামনে, হ্যাঁ, যখন হাজির হবা, তখন এটাকে বলতে হয় এপিআর বিফোর। বিফোর মানে সামনে, বিফোর মানে পূর্বে, পূর্ব মানে কি কারো সামনে। এটা পূর্বে মানে আগে অর্থে না, এটা হচ্ছে সামনাসামনি অর্থে। হ্যাঁ, কি হয়, এপিআর এর পরে বিফোর, এপিআর বিফোর দ্য কোর্ট, দ্য কনভিক্ট এপিআর বিফোর দ্য কোর্ট। কনভিক্ট কি হলো, আদালতের সামনে হাজির হলো, আদালতের সামনে হাজির। তাহলে আমরা মনে রাখতে হবে কারো সামনে হাজির হওয়া। হ্যাঁ, তো এই অর্থে কি এপিআর এর পরে কি বসে, বিফোর বসে। এপিআর এর পরে কি বসে, বিফোর বসে। আরেকটা দেখো, আমরা আরেকটা যাই, এই যেটা দেখো, ইউ নিড নট ড্যাশ দ্য সিক্রেট ফর মি, ইউ নিড নট ড্যাশ দ্য সিক্রেট ফর মি। তাহলে তোমার প্রয়োজন নাই, হ্যাঁ, দ্য সিক্রেট মানে গোপন কিছু, ফর মি আমার কাছ থেকে। তো বোঝা যাচ্ছে মানে আমার কাছ থেকে এই সিক্রেটটা কি, সিক্রেটটাকে সিক্রেট করার দরকার নাই। ইউ নিড নট ড্যাশ দ্য সিক্রেট ফ্রম মি, আমার তোমার যে গোপন বিষয়টা সেটা আমার থেকে লুকানোর কিছু নাই। এখন দেখো অপশনে কি দিয়েছে, এই গ্রুপ ভার্ব, দেখো হোল্ড ব্যাক, হোল্ড হেল্ড অন, হোল্ড অফ,
হোল্ড ইন। তাহলে আমরা একটু আগে যে শীটটা দিছিলাম দেখলাম ওখানে ওই হোল্ড শব্দটা আছে। হোল্ডের সাথে অনেকগুলা প্রিপোজিশনের কি অনেকগুলো প্রিপোজিশনের ব্যবহার আছে। পাশাপাশি শুধু আমরা বুঝছিলাম এই গ্রুপ ভার্ব বলতে ভার্বের পরে প্রিপোজিশন হতে পারে, পাশাপাশি অ্যাডভার্বও হতে পারে। কি হতো যে এখানে দিচ্ছে কি হোল্ড ব্যাক, ঠিক আছে। তাহলে হোল্ড ব্যাক শব্দ হচ্ছে গোপন করা। দেখো আমরা যদি এটা অর্থ গোপন, কেন এটা অর্থ গোপন করা, সবগুলোরই কোনো না কোনো ব্যাখ্যা আছে। ধরো তুমি কিছু একটা খাচ্ছ, হ্যাঁ, বাসায় হয়তো গোপনে কিছু একটা খাচ্ছ, হঠাৎ করে তোমার আম্মু সামনে চলে আসলো, তুমি চিন্তা করছো যে যে আমি যেটা খাচ্ছি মুখে অর্ধেক আছে হাতে অর্ধেক আছে, হ্যাঁ, এখন আম্মু দেখলে হয়তো বকা দিবে যে কেন আমি এই অসময়ে এটা খাচ্ছি কেন। তুমি হুট করে কি করলা, তোমার এই হাতটা কি করলা, ব্যাক মানে তোমার পিছনে নিয়ে গেলা। আমরা যেটা করি কি মানে গোপন করার জন্য এবং এসব ক্ষেত্রে আমরা কি করি, ওই হাতটা ওই পিছনে লুকিয়ে ফেলি, মানে আমার পিঠের পিছনের দিকে নিয়ে যাই যাতে কি কেউ দেখতে না পায়। তাহলে আমি যদি ওই সব করি হোল্ড ব্যাক, হ্যাঁ, হোল্ড মানে ধরা, ব্যাক মানে পিছনে, পিছনে ধরা, তার মানে আমরা যখন কোনো কিছু লুকানোর চেষ্টা করি তখন আমরা কি করি, হাতটা পিছনে নিয়ে যাই, আমাদের পিঠের পিছনে আড়াল করে ফেলি। এই অর্থে আমরা এইভাবে যদি তুমি সবগুলা অর্থকে হয়তো আমি এভাবে ব্যাখ্যা দিতে পারবো না, কিছু কিছু জিনিস আমরা এইভাবে ব্যাখ্যা দিয়ে নিজের মতো ব্যাখ্যা তৈরি করে। দেখো এই ব্যাখ্যাটা হয়তো আমি কারো কাছে শুনেছি অথবা আমি নিজে চিন্তা করেছি, হ্যাঁ, আবার যে আমাকে বলেছে সেও কারো কাছ থেকে শুনছে অথবা নিজে 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 চিন্তা করে হয়তো একটা ব্যাখ্যা দাঁড়া করানোর চেষ্টা করছে। তো সবসময় আমরা এই এপিয়ার মানে হাজির হাজির হওয়া, বিফোর মানে সামনে, কারো সামনে, কোর্টের সামনে, বিচারকের সামনে যেন হাজির হই, তো আমরা কি বলতে এপিয়ার বিফোর বলতে পারি। তাহলে এরকম এটা ব্যাখ্যা তুমি কি করবা, নিজের মতো করে করবা। আর তোমাদের বইয়ের মধ্যে হয়তো অলরেডি ব্যাখ্যা দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে ব্যাখ্যাটা পড়ে নিবা, আর যেগুলো ব্যাখ্যা দেওয়া নাই সেগুলো নিজের মতো একটা ব্যাখ্যা তৈরি করবা, কেন এটা অর্থ এরকম হলো, ঠিক আছে। তাহলে হোল্ড ব্যাক, তাহলে ইউ ডিড নট হোল্ড ব্যাক দ্য সিক্রেট ফর মি, তোমার দরকার নাই মানে গোপনীয় বিষয়টা আমার কাছে গোপন করার কোনো দরকার নাই, কারণ তোমার সাথে আমার সম্পর্কটা ভালো, তুমি খুব কাছের বন্ধু, তোমার এই গোপন জিনিসগুলো আমি কারো কাছে প্রকাশ করবো না। তখন আমরা বলি কি, আরে আমাকে বলো, টেনশন ছাড়া বলো, আমি তোমার গোপন কথা কি আমি ফাঁস করব না, তোমার গোপন কথাটা আমার কাছে গোপনই থাকবে, হ্যাঁ, অথবা আমার কাছে গোপন করার কোনো দরকার নেই। এই অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি। এভাবে দেখো আরেকটা দেখো, এটা অনেকটা ফ্রেজের মতো, দেখো আচ্ছা, আমরা চলে যাই। এই দেখো 5 নম্বরটা দেখে, এই ডান পাশে আছো 5 নম্বর, দ্য এনিমিস গিভ ইন এট লাস্ট, গিভ ইন এট লাস্ট, তাহলে গিভের সাথে গেভ ইন, সরি, গিভের পাস্ট ফর্ম গেভ আছে, গেভ ইন এট লাস্ট। এখন বলছে এই গেভ ইন এর অর্থটা কি, তো আমাদের গ্রুপ ভার্বের প্রশ্নটা এরকমও হতে পারে, ঠিক আছে। তাহলে এই গিভটা আমাদের একটা গ্রুপ ভার্ব, এটার পরে মানে গিভ অ্যাওয়ে, হ্যাঁ, গিভ অফ, গিভ ইন, হ্যাঁ, গিভ ফ্রম, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। এখানে বলছে গিভ ইন এর অর্থটা কি, এনিমি দেখো, এনিমি কি করলো, শেষ পর্যন্ত কি করলো, হার মেনে গেল। গিভ ইন মানে কি, হার মানা, গিভ ইন হার মানা, আর পাস্ট টেন্সে গেভ ইন হার মেনেছিল, মানে কি তারা সারেন্ডার করেছিল, তারা পরাজয় স্বীকার করেছিল। তাহলে গিভ ইন শব্দ হচ্ছে হার মানা, পরাজয় স্বীকার করা, ঠিক আছে, অথবা নতি স্বীকার করা। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে দেখো, গিভ ইন অর্থ নতি স্বীকার করা, হার মানা, ইয়েল্ড, সারেন্ডার, ফেইন্টেড। তাহলে হার মানা মানে পরাজয় স্বীকার করা, এটাকে ইয়েল বলা হয়, সারেন্ডার বলা হয়, ফেইন্টেড, হ্যাঁ, মূর্ছা যাওয়া বলা হয়, ঠিক আছে। এখানে তোমার ফেইন্ট কি হবে এটা, তাহলে ইয়েলডেড, হ্যাঁ, ওয়েলডেড, ইনফাল্ট্রেট, হ্যাঁ, ফেইন্টেড। তো এখানে আমরা যদি এই গিভিনের অর্থটা জানি, তোমরা যেটা করবা, আমি একটু বুদ্ধিটা বলে দিই। অনেকে কি করে জানো, অনেকে যেটা করতে চায়, এটা মানে এই প্রশ্নটা পড়ার পর 4টা অপশন আছে না, অনেকে এই প্রশ্ন, তাহলে আমরা এই যদি 4টা শব্দ অর্থ জানি এবং এই গ্রুপ ভাবটার অর্থ জানি, তাহলে তো আর আমার কোনো টেনশনে নাই, আমি গিভেনের অর্থও জানি, আবার এই 4টা যে অপশন আছে 4টা অপশনের অর্থও জানি, তাহলে তো তোমার বুঝতে পারো কোনটা সঠিক অর্থ। কিন্তু অনেক সময় আমরা হয়তো একটা কিংবা 2টা ওয়ার্ডের শব্দের অর্থ জানি না, তখন আমরা টেনশনে পড়ে যাই। আচ্ছা, এটা তো পরীক্ষার হলো কথা, এখন যদি তুমি প্রিপারেশন নিচ্ছ, এখন কি করবা, এখন 2টা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এই 4টা শব্দ অর্থ শিখে ফেলা, ঠিক আছে, এই গেভিনের অর্থটা আগে শিখবো, তারপরে এই গেভিনের অর্থটাকে শেখার পরে এই 4টার মধ্যে কোনটা ওই অপশনটা হবে সেটা শিখবো, ঠিক আছে। অথবা অনেকে যেটা করে, এই 4টার অর্থই কি সে শিখে, 4টা তো শিখার পরে আবার গেভিন অর্থ কোনটা হবে সেটা সে বের করে, তার মানে এই গেভিনটা শেখার জন্য সে সময় দেয়, এই 4টা শব্দ শেখার জন্য ওকে সময় দেয়। সময় ছাড়া কি শেখা যাবে, অবশ্যই যাবে না। সে হয়তো হয়তো তার ম্যানুয়াল ডিকশনারি থাকলে সে এই 2 শব্দ অর্থ বের করবে, অথবা যে মোবাইল ডিকশনারি থাকলে মোবাইল ডিকশনারি থেকে বের করবে, ঠিক আছে। আর যদি এখানে ব্যাখ্যা থাকে এখান থেকে ব্যাখ্যাটা পড়ে নিবে, ঠিক আছে। তো যাই হোক, আমাকে তো হচ্ছে এই
গ্রুপ ভার্ব আর এই উত্তর, আমি পরামর্শ দিব তোমরা এই দুইটা জিনিস শিখাও। কি গ্রুপ ভার্বটা অর্থ শিখাও এবং এটা উত্তর ওয়ার্ড যেটা, সে উত্তর ওয়ার্ডটা অর্থ শিখাও। বা এগুলো আপাতত শেখার দরকার নাই, শিখলে কোনো ক্ষতি নেই, শিখলে ক্ষতি নাই, ভালো, শিখতে পারলে ভালো। কিন্তু আমি মানা করতেছি কেন, মানা করতেছি এই জন্যই, তুমি যদি এভাবে প্রত্যেকটা অপশন চারটা চারটা শব্দ শিখে শিখে সামনের দিকে যাও, ঠিক আছে, তাহলে আর ওই তোমার অগ্রসর মানে গতিটা থাকবে না, ওই এক পৃষ্ঠার মধ্যেই মানে দিন কেটে যাবে, ঠিক আছে, তোমার মানে তোমার অগ্রসরটা হবে না। আর সেক্ষেত্রে তুমি যদি যেগুলো উত্তর ওয়ার্ড নয়, যেগুলো উত্তর হবে না, সেগুলোকে অ্যাভয়েড করে যদি উত্তর মানে প্রশ্ন এবং উত্তর এই দুইটা নিয়ে ডিল করে করে সামনের দিকে যাও, তাহলে দেখবা যে তোমার দ্রুত কি হচ্ছে, দ্রুত তোমার পড়াশোনা আগাচ্ছে। তো এটা হচ্ছে একটা, হচ্ছে পড়াশোনা আগানোর ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে হয়তো এমন হইতে পারে এই অন্য একটা সেন্টেন্সে গিভিন থাকবে বা অপশনে ইয়েল থাকবে, কিন্তু হয়তো এই অর্থ এই ওয়ার্ড গুলো চেঞ্জ হয়ে যাবে, এই ওয়ার্ড গুলো কি চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমাদের অথবা গিভিনের আরো সিনোনিম আছে না, গিভিনের কি এই মানে হার মানা অর্থে এই এই শব্দটা ছাড়াও কি আরো যেমন সারেন্ডার আছে, ইয়েল্ড আছে, ঠিক আছে, আরো শব্দ থাকতে পারে। পরীক্ষা হয়তো যদি এই প্রশ্নটাই আসে, তাহলে হয় ইয়েলটা দিবে, হয়তো এই অপশনগুলো নাও থাকতে পারে, কারণ এই অপশনটা তো ইম্পর্টেন্ট না, যেগুলো উত্তর হবে না, যেগুলো আমাদের উত্তর আনসার না, সেগুলো তো চেঞ্জ হতে পারে, কিন্তু উত্তর আনসারটা কি থাকতে পারে, যেটা উত্তর হবে সেটা হয়তো কি থাকতে পারে, ফিক্স থাকতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলছি মানে আমাদের প্রশ্ন কোনটা, উত্তর কোনটা, ওই সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে সেম জিনিসটা, তুমি সবগুলো শব্দের অর্থ জেনে যে যদি সিনোনিম অ্যান্টোনিম করতে যাও, তাহলে তোমার অগ্রগতিটা থমকে যাবে, একটা সুন্দর বিরক্ত হয়ে যাবে, কি রে এক পৃষ্ঠা পড়তে 3 দিন ধরে, বিরক্ত হয়ে যাবে। সেজন্য আমি বলছি মূল শব্দটা পড়বা, উত্তর শব্দটা পড়বা, এই দুইটা শব্দটা ক্লিয়ার করে তুমি পড়াটাতে চলে যাবা। বাকি অপশন যেগুলো আছে সেগুলো যদি মানে কেউ যদি পড়তে চাও আমার আপত্তি নেই, পড়তে পারো, কিন্তু অগ্রগতিটা কি হবে মানে রিভিশনটা স্লো হবে, বাট পড়াটা ভালো হবে। হ্যাঁ, আর কেউ যদি মানে দ্রুত পড়ে যেতে চাও যে আমি দ্রুত শেষ করব, শর্টকাটে শেষ করব, তাহলে শুধু প্রশ্নটা পড়বা আর উত্তরটা পড়বা। আর আদার্স যে অপশন গুলো আছে এগুলোর অর্থ পারলে ভালো, না পারলে ওগুলো অ্যাভয়েড করে চলে যেতে পারো। দুইটা পদ্ধতি আছে, যাদের ইংলিশের বেসিক ভালো, যারা বেশ ভালো পারো, তারা এগুলো পড়ে পড়ে যাবা। আর যারা মনে করতেছে না খুব একটা আমাদের প্রস্তুতি ভালো না, কিন্তু তো মানে অধিক পড়তে হবে, তারা এইভাবে প্রশ্ন এবং উত্তর, প্রশ্ন এবং উত্তর এই দুটো জিনিস বুঝে বুঝে সামনের দিকে যাবা। আর যেগুলো যে অপশনগুলো উত্তর না সেগুলোকে আপাতত অ্যাভয়েড করবা, ঠিক আছে। মানে অ্যাভয়েড করে, কারণ হয়তো কোনো এক সময় হ্যাঁ এই ওয়ার্ডগুলো অন্য কোনো ইয়াতে পেতে পারো, অন্য কোনো প্রশ্নের উত্তরে পেতে পারো, তখন শিখে নিবা। কিন্তু এখন আমাদের যেটা উত্তর না সেটাতে সেটা শেখার ক্ষেত্রে আমরা এতটা গুরুত্ব দিব না, ঠিক আছে। তারপরে এই যে আমরা কল দিয়ে পেলাম কল অফ, হ্যাঁ, কল অফ, কল অফ মানে কি কোনো মিটিং কি করা, মিটিং করা, ক্যান্সেল করা, বাতিল করা, হ্যাঁ, মুলতবি ঘোষণা করা, কলের পর যদি অফ হয়, চেয়ারম্যান ডিসাইড টু কল অফ দ্য মিটিং, এখন বলছে এই আন্ডারলাইন ওয়ার্ডটার অর্থ কি, এখানে পোস্টপন, অ্যাডভান্স, ক্যান্সেল, ডিসমিস, ঠিক আছে, এই তিনটা শব্দের অর্থ কিন্তু খুব কাছাকাছি। হ্যাঁ, পোস্টপন করা মানে স্থগিত করা, ঠিক আছে, ক্যান্সেল, ক্যান্সেল মানে কি বাতিল করা, ডিসমিস মানে কি সেটাও কি, দুটোটা খুব কাছাকাছি। এখানে পোস্টপন মানে হচ্ছে মানে এটা এই মুহূর্তে হবে না, কিন্তু পরবর্তীতে হবে। পোস্টপোন করা মানে কি স্থগিত করা, আর ক্যান্সেল মানে বাতিল করা, মানে এটা স্থগিত করা মানে পরবর্তীতে হবে, এই মুহূর্তে মানে পরে হবে। আর ক্যান্সেল মানে কি বাতিল করা, মানে আর কোনো হওয়ার চান্স নাই, ঠিক আছে। আর ডিসমিস এটা কখন, সাধারণত এটা যে শুরু করে আমরা কি করি, শুরু করে যখন আমরা বাদ করে দিই যেমন ডিসমিস বলি। আর ক্যান্সেলটা হতে পারে শুরু হয় নাই, তার আগেই কি আমরা এটা বাতিল করে দিচ্ছি, মানে এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, এই হতে পারে। এভাবে আমরা এখানে বেশ কিছু এই যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন দেওয়া আছে, তারপরে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটিও দেওয়া আছে। আর এটা খুব একটা বেশি আসে নাই। হ্যাঁ, এখন পর্যন্ত যা আসছে কটা টোটাল 56টা কোশ্চেন এখানে একসাথে করা হয়েছে। আবার এই চিটাগং ভেটেরিনারি কলেজ, ভেটেরিনারি যেটা ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, অনেকগুলো ইয়েতে দেওয়া হয়েছে। তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবা। আর তোমাদের সেলফ টেস্টের জন্য এখানে একটা ইয়ে আছে, তোমরা টেস্ট করে দেখতে পারো, আনসার গুলো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা গ্রুপ ভাবের উপর ডিসকাশনটা এখন শেষ করছি। তো স্যার যেটা বলছি অনেকটা কথা আগেরটাই, সিনোনিম অ্যান্টোনিম এগুলো এগুলোতে আমরা যেভাবে মানে কি সময় দিয়েছি, যেভাবে পড়ার জন্য মানে নির্দেশনা দিয়েছি, এবং আজকে গ্রুপ ভার্বগুলো যেভাবে পড়ার জন্য নির্দেশনা দিয়েছি সেভাবে যদি ফলো করো আশা করছি ভালো করতে পারবে, ঠিক আছে। তো এক ক্লাসে অথবা 2-3 ক্লাসে গ্রুপ ভার্বের হয়তো কি 10% শেষ করা সম্ভব না, মানে ক্লাস করে।
তো তোমাদের যে করতে হবে কি, মানে বাকিটা তোমাদেরকে শেষ করতে হবে। এখানে আমি তোমাদের ম্যাটেরিয়ালস দিয়ে দিব, তোমাদের কাছে বই আছে, তোমাদের বইও গ্রুপ ভার্ব গুলো আছে, যদি প্রয়োজন হয় এখান থেকে পড়বা। আর যদি মনে করো যে এখান থেকে এক্সট্রা কিছু হয়তো এই বইটা সবার কাছে নাই, এটাও বাজারের একটা বই, এটা আমি এটা তোমাদের পড়ার সুবিধার্থে দিয়েছি, শেয়ার করেছি। তোমরা এখান থেকে পড়তে পারো চাইলে, যদি এগুলো তোমার বাসায় কালেকশন না থাকে। আর মোটামুটি সব বইয়ের কালেকশন, বিগত সালের কোশ্চেন গুলা সব বইয়ের কালেকশন দেওয়া আছে। তো ব্যাখ্যাগুলো দেওয়া আছে কিনা একটু দেখে নিই, এখানে কিছু ব্যাখ্যা দেওয়া আছে। আচ্ছা, আবার আমরা চলে যাচ্ছি ফ্রেজ এন্ড ইডিয়মস। হ্যাঁ, আর একটা ইন্টারেস্টিং টপিক, এবং যেটা আমাদের মানে পরীক্ষার জন্য না হলো আমাদের জীবনের জন্য কি দরকার, শেখা দরকার। এই যে গ্রুপ ভার্বটা আমাদের ইংলিশ, যেকোনো তোমরা যে কোনো ধরনের চাকরি করো, যে কোনো ধরনের পড়ালেখা করো, হ্যাঁ, তোমাকে ইংলিশ পড়তে হবে, ইংলিশ পড়ে বুঝতে হবে। তো এই ফ্রেজ এন্ড ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে গ্রুপ ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো যত বেশি আমাদের আয়ত্ত থাকবে তত বেশি আমরা ইংলিশ বুঝতে পারবো। সহজ হিসাব, এগুলোতে যত বেশি দক্ষতা কম থাকবে তত মানে আমাদের ইংলিশ বোঝার দক্ষতা কি তত তত কমে যাবে। ঠিক আছে? তো আমরা নিজেদের জন্য কি করতে হবে, এগুলা শিখতে হবে। ওকে, আসো তাহলে আমরা প্রথমে ফ্রেজ এন্ড ইডিয়মস একটা জিনিস দেখি। তো এটাও নতুন কোনো টপিক না তোমাদের জন্য, তোমরা অলরেডি ছোটবেলা থেকে হয়তো পড়ে আসতেছো। আমি শেয়ার করছি। আচ্ছা, এটা শেয়ার করার একটা কারণ হচ্ছে তোমাদের সবার বইয়ে কিন্তু ফ্রেজ এন্ড ইডিয়ম আছে। হ্যাঁ, একটু একটু দেখো, সবার বইয়ে ফ্রেজ এন্ড ইডিয়ম আছে। এখানে আমি এটা একটা বইয়ে পেয়েছি, এখানে ওরা কি করেছে, মানে ফ্রেজের ইংলিশ মিনিংটা দিয়েছে, ইংলিশ মিনিং। তো অনেক সময় ওরা মিনিং দিয়েছে অথবা আরেকটা ফ্রেজ ইউজ করেছে অর্থ বোঝানোর জন্য। তো এটা তোমাদের ইম্পর্টেন্ট কেন, অনেক সময় তোমাদের ফ্রেজটার যে মানে অর্থ লিখতে বলে, এটা সেন্টেন্সের মধ্যে ফ্রেজটা ইউজ করবে, ইউজ করে তোমাদেরকে বলবো যে এটা অর্থটা কি। ঠিক আছে? সেক্ষেত্রে ওই অর্থটা সাধারণত কি দেওয়া থাকে, ইংলিশে দেওয়া থাকে। ঠিক আছে? ফ্রেজটা ইংলিশে দেওয়া থাকবে, এবং চারটা অপশনও কি মানে এটা মিনিংটাও ইংলিশে দেওয়া থাকে। আমাদের ম্যাক্সিমাম বইগুলোতে কি দেওয়া আছে, মানে ফ্রেজগুলো বাংলা অর্থ দেওয়া আছে, কি দেওয়া আছে, বাংলা অর্থ দেওয়া আছে। তো আমরা বাংলা অর্থ দেওয়া আছে এবং একটা সেন্টেন্স দেওয়া আছে ইংলিশে। তো সেক্ষেত্রে আমরা হয়তো ফ্রেজটা পড়ি, বাংলা অর্থটা পড়ি, তারপরে সেন্টেন্সটা আমরা পড়ে ফেলি। ঠিক আছে? তাহলে এটার যে একটা ইংলিশ একটা মিনিং হতে পারে, সেটা কিভাবে লিখছে সেটা যদি আমাদের জানা না থাকে, তাহলে হয়তো দেখা যাবে বাংলা অর্থ ঠিকই জানি, কিন্তু ইংলিশটা আমরা খুঁজে পাই নাই, যে চারটা অপশন দিছে কোনটা হবে সেটা আমরা বুঝতে পারি না। সেজন্য আমার এটা শেয়ার করা, তোমরা তোমাদের আমরা ফেসবুক পেজে শেয়ার করে দিব, তোমরা কি করবে এগুলো একটু দেখে নিবে। এখানে এক্ষেত্রে তোমাদেরকে আমি প্রথমে বলি, প্রথম কি করবা, যে এই লিস্টের মধ্যে তোমাদের বইয়ের মধ্যে যে ফ্রেজ ইডিয়মস গুলো আছে, তোমাদের কোনগুলো পরিচিত, কোনগুলো তোমরা জানো, ঠিক আছে, সেগুলো আগে শিখবা। আবার বলছি, যে ফ্রেজ গুলা ইতিমধ্যে তোমরা গত 5-6 বছর ধরে শিখছো, মানে সারা জীবনে যা ফ্রেজ গুলো পড়েছো, শিখেছো, জেনেছো, ওগুলাকে কি করবো, ওগুলার মানে অর্থগুলো আগে, যেমন অ্যাপল অফ ডিসকর্ড, হ্যাঁ, মানে এগুলো খুব পরিচিত, মানে যেগুলা তোমরা মানে খুব বেশি তোমরা জানো, আগে থেকে তোমার জানা আছে, এগুলো অর্থ, বাংলা অর্থ জানা আছে, এগুলো ইংলিশ গুলো আগে পড়বা। ঠিক আছে? এগুলো পরে, এটা হচ্ছে প্রথম টার্গেট, যে আমরা এতদিন পর্যন্ত যেসব ফ্রেজ গুলোকে জানতাম, যেসব ফ্রেজ অর্থ আমরা জানি, সেসব ফ্রেজ গুলোর ইংলিশ শেখার চেষ্টা করবো, ইংলিশ মিনিং শেখার চেষ্টা করবো, দেখার চেষ্টা করবো, পড়ার চেষ্টা করবো। প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সরাসরি মানে প্রিভিয়াস কোশ্চেনে চলে যাওয়া, সরাসরি প্রিভিয়াস কোশ্চেন বলতে আমি বিগত মেডিকেলের কোশ্চেন, বিগত বিসিএস কোশ্চেন, বিগত বিভিন্ন ইউনিভার্সিটির এডমিশন টেস্টের কোশ্চেন, হ্যাঁ, তো এগুলো তোমরা কি করবা। এছাড়াও তোমার সরকারি বেসরকারি আরো অনেক, বিশেষ করে ধরো ব্যাংকের ব্যাংকের ব্যাংক জবের জন্য কিছু কোশ্চেন হয়, ওখানে প্রেসিডেন্ট আসে। তারপরে সরকারি ফার্স্ট ক্লাস জব, অথবা তোমার যে শিক্ষক নিয়োগ, বিভিন্ন জায়গায় কি এই ফ্রেজ গুলো অ্যাভেলেবেল ব্যবহার হয়। তা আমার ধারণা তোমাদের বইগুলোতে যদি সবগুলো মানে বিসিএস থেকে শুরু করে সরকারি বেসরকারি ব্যাংক থেকে শুরু করে তোমার এই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে যে ফ্রেজ গুলো এখন পর্যন্ত ইউজে আসছে, শুধু ওগুলোকে যদি তুমি টার্গেট করো, শুধু ওগুলোই পড়বো, এর বাইরে পড়বো না, তাতেও তোমাদের পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি, ওখান থেকে কমন পড়ে যাবে। ঠিক আছে? তো এখানে এতগুলা ধরো অসংখ্য এখানে কি আছে, ফ্রেজ আছে, এতগুলা ফ্রেজ পড়ে পড়া সম্ভব কিনা, তোমাদের ওই সময় আছে কিনা সেটাও খেয়াল করবা। আর সময় থাকলে পড়বা, কিন্তু প্রথমে কি পড়ে নিবা, প্রথমে এখন পর্যন্ত যেগুলো জানো সেগুলো ইংলিশ অর্থ পড়ে নিবা, তারপরে
বিগত সালে যে মানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো আসছে, শুধু মেডিকেল ইউনিভার্সিটি না, বিসিএস থেকে শুরু করে ফার্স্ট ক্লাস জব থেকে শুরু করে সরকারি বেসরকারি ব্যাংক থেকে শুরু করে, হ্যাঁ, বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাতে যেখানে যা আসছে সবগুলোর কালেকশন বইগুলোর মধ্যে আছে। তোমরা শুধু কি করবা, শুরু থেকে শেষ পর্যন্ত ওগুলো পড়বা। আর ওইখানে পড়তে গেলে দেখবা সাধারণত ওগুলার ওই ইংলিশ মিনিংটা দেওয়া আছে। হ্যাঁ, সাধারণত কি ইংলিশ মিডিয়াম দেওয়া আছে, তো ওখান থেকে পড়তে পড়তে কি তোমরা ইংলিশ মিডিয়াম গুলো পেয়ে যাবা। তো এই দুইটা শেষ করার পরে যদি কারো সময় থাকে যে হ্যাঁ আমি দুটো শেষ করে ফেলছি, আমার এখনো সময় আছে, তাহলে আবার এখান থেকে লিস্ট ধরে ধরে সবগুলো পড়ে ফেলবো। ঠিক আছে? অথবা তোমাদের বই যেগুলো আছে, তোমাদের যে কোনো একটা বই শেষ করলে হবে। তবে সব বই কিন্তু সমান কি দেওয়া নাই, সব বই সমান প্রেজেন্ট দেওয়া নাই, কিছু বই কম আছে, কিছু বই বেশি আছে। আবার কিছু এই বই যেগুলো আছে ওই বই তার চেয়ে একটু বেশি আছে। মানে কমনও আছে আবার আনকমন আছে। ঠিক আছে? তো এইভাবে যদি সময় বেশি থাকে তোমরা কি করে নিবা। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়টা, এখানে অনেকগুলো আছে। এখন তো আসলে আহ, আহ, মানে পড়েও খুব একটা শেষ হবে না। ঠিক আছে? আচ্ছা, আমরা এই যেটা সামনে আসছে এটা দুই একটা পড়ি, তারপর সরাসরি কোশ্চেনে চলে যাব। ঠিক আছে? এই যে এটা একটা খুব জনপ্রিয় একটা ফ্রেজ, হ্যাঁ, কল ইট এ ডে, কল ইট আ ডে। হ্যাঁ, কল ইট আ ডে। হ্যাঁ, লেটস কল ইট আ ডে। হ্যাঁ, তার মানে কি লেটস স্টপ ওয়ার্ক নাও। কলের মানে আমার ধরো আজকের দিনটা শেষ, মানে যখন আমরা যখন বিভিন্ন সময় অফিসে কিংবা বিভিন্ন কাজ করি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে আজকে কাজ শেষ। ঠিক আছে? যখন আমরা বলতে চাই যে আজকে আর কাজ করবো না, আজকে আমরা এখানে সমাপ্তি ঘোষণা করব, সমাপ্তি, কাজের সমাপ্তি, সেটা অফিসিয়াল আনঅফিসিয়াল যেভাবে হতে পারে, এটা ব্যক্তিগত আলাপ আলোচনায় হতে পারে। ঠিক আছে? তখন এটাকে আমরা বলি লেটস কল ইট এ ডে। হ্যাঁ, চলো আজকের মতো কাজ এখানে শেষ করি। তারপরে দেখো এই যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, হ্যাঁ, এটাও খুব কমন একটা ফ্রেজ, বিভিন্ন পরীক্ষায় এটা আসে, কমন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ইংলিশ ইজ দ্য লিঙ্গুয়া ফ্রাঙ্কা, হ্যাঁ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে ইংলিশটা হচ্ছে একটা কমন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এটা আমরা বিভিন্ন সময় পরীক্ষায় আসে। আর একটা এটা দেখো, এটা একটু ব্যাখ্যা দিয়ে দিই, কিছু ফ্রেজ আছে ব্যাখ্যা দেওয়ার মতো ফ্রেজ আছে। আসলে এগুলা মানে সময় থাকলে খুব মজা করে মানে উদাহরণ দিয়ে কি করা যায়, আলোচনা করা যায়। তাহলে লিভ, এটা দেখো, লিভ নো স্টোন আনটার্ন। এটা মানে এটার অর্থটা মনে রাখা যায় কিভাবে? ঠিক আছে? ধরো তোমরা কি বলে, কুমিল্লা যে কুমিল্লাতে না, চট্টগ্রামে একটা সমুদ্র সৈকত আছে, তোমরা জানো, হ্যাঁ, সি বিচ আছে, চট্টগ্রামে একটা সি বিচ আছে। ওই সি বিচের মধ্যে ওই যে সি বিচের মানে পারে আর কি অসংখ্য বড় বড় পাথর দিয়ে কি পাথর রাখা হয়েছে, যেখানে যারা বেড়াতে যায় ওখানে গিয়ে বসে। হ্যাঁ, আর ওইটা দেওয়ার মূল হচ্ছে এটা অনেকটা বাঁধ হিসাবে কাজ করে। এখন কোনো কারণে তোমার হাতের একটা ঘড়ি অথবা ছোট একটা মোবাইল অথবা কানের ধুলো তো ওখানে পড়ে গেল, কোথায়? ওই পাথরের চিপায় পড়ে গেল। এবার তুমি কি করবা? এটা খুঁজে বের করতে হবে না? তো খুঁজে বের করার জন্য আমরা সাধারণত, পাথরগুলো তো বিশাল বড় বড় পাথর, তো ছোট পাথর হলে আমরা কি করতাম, প্রত্যেকটা পাথর উল্টে উল্টে দেখতাম। ঠিক আছে? প্রত্যেকটা পাথর মানে উল্টে উল্টে আমরা খুঁজে দেখতাম যে আমার হাতের ঘড়িটা খুঁজে পাই কিনা অথবা কানের দুলটা খুঁজে পাই কিনা। ঠিক আছে? এখন বলা হচ্ছে তুমি কি, যে জায়গায় তোমার কানের দুলটা পড়েছে ওখানে ওই পাথরের চিপায় এটা ঢুকে গেছে, তুমি কি করছো, প্রত্যেকটা পাথর উল্টা 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 দেখে শেষ পর্যন্ত এটা কি খুঁজে এনেছো। ঠিক আছে? তখন এই যে এই ঘটনার সাথে যদি মিল রেখে আমি পড়ি, লিভ নো স্টোন আনটার্ন। টার্ন মানে, টার্ন মানে কি করা, উল্টানো, আনটার্ন। আবার এখানে দিচ্ছে নো, এখানে দিচ্ছে আনটার্ন। ঠিক আছে? এই নেগেটিভ নেগেটিভ কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। মানে লিভ মানে ছেড়ে আসো নাই, নো স্টোন কোনো পাথরকে ছেড়ে আসো নাই, কি আনটার্ন মানে কোনো পাথরকে না উল্টাইয়া তুমি আসো নাই, মানে প্রত্যেকটা পাশে উল্টে উল্টে দেখেছো। তার মানে কি তোমার ইয়াটাকে, তোমার এই কানের দুলটাকে পাওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা তুমি করেছো, মানে সাধ্যমতো চেষ্টা করেছো, মানে কি মানে খুব বেশি চেষ্টা তুমি করেছো। হ্যাঁ, তার মানে কি ওখানে যতক্ষণ তুমি পাও নাই ততক্ষণ পর্যন্ত তুমি পাথরগুলো তুমি কি উল্টা উল্টা দেখে আসছো। তার মানে কি ট্রাই এভরি পসিবল মিনস, হ্যাঁ, মানে সর্বোচ্চ চেষ্টা করা। হ্যাঁ, প্রত্যেকটা সম্ভাব্য যতগুলো উপায় আছে সব উপায়ে কি করা, মানে কোনোটা কাজ সমাধান করার জন্য চেষ্টা করা। তো এইভাবে আমরা যদি গল্পের ছলে, মানে যেগুলো গল্প ছলে বলা যায়, হ্যাঁ, অসংখ্য ফ্রেজ আছে যেগুলো গল্প দিয়ে দিয়ে বলা যায়। আবার অনেকগুলো ফ্রেজ আছে আমাদের গল্পেরই অংশ, কিছু অংশ বিভিন্ন যে আমরা ওই যে বিভিন্ন গল্প পড়ি না, ছোটবেলায় অনেক গল্প পড়েছি, এখনো অনেক সময় ইসপের গল্পগুলো পড়ি। এই যে মোরাল লেসনে যে অনেকগুলো গল্প আছে, এরকম অসংখ্য ইংলিশ গল্প আছে, যে এই ইংলিশ গল্পের থেকে কি আসছে অনেকগুলো ফ্রেজ এন্ড ইডিয়ম। যেহেতু ফ্রেজ ইডিয়মস আমরা যেটা শিখতেছি এটা মানে ইংরেজদের মানে ওদের মাতৃভাষারই কি, আমাদের বাংলা ভাষায় যেমন বাগধারা আছে, প্রবাদ প্রবচন আছে, ওদেরও কি এরকম
তো এগুলো কোত্থেকে আসে? এগুলো আসলে ওই বিভিন্ন গল্প থেকে, বিভিন্ন লেখকদের বিভিন্ন গল্প আছে, গল্প থেকে হ্যাঁ বিভিন্ন ফ্রেজ চলে আসে। তো ওই গল্পগুলো জানা থাকলে ফ্রেজগুলোকে জানা সম্ভব। আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি না, দেখি এটা এখানে আছে কিনা দেখি। তোমরা কি একিলিস হিল বলে একটা ফ্রেজ আছে, একিলিস হিল, তোমরা কি কেউ এটা অর্থ জানো? একিলিস হিল অর্থ কি বলতে পারবে? একিলিস হিলের অর্থটা কি? এই জায়গাটা পাওয়া গেছে, একিলিস হিল। একিলিস হিল, হ্যাঁ, দা উইক পয়েন্ট অফ পার্সন, একজন ব্যক্তির কি দুর্বল পয়েন্ট, দুর্বল জায়গা। মানে আমরা অনেক জায়গায় আমরা দুর্বল না, দুর্বল বলতে ধরো ওই যে আমরা বিভিন্ন ফিল্মে দেখি না, ওই যে নায়ককে ঘায়েল করার জন্য নায়িকাকে ধরে নিয়ে যায়, অথবা নায়কের মাকে ধরে নিয়ে যায়। তাহলে ওই যে গুন্ডারা যখন মাকে ধরে নিয়ে যায়, তাহলে এখন ওই যে মাকে বাঁচানোর জন্য যেহেতু মা, হ্যাঁ, অথবা তার স্ত্রী অথবা তার বোনকে কি করে জিম্মি রেখে নায়ককে দিয়ে অনেক কাজ উদ্ধার করে। তো এই যে আমাদের আত্মীয়তার বন্ধন, এটা আমাদের একটা উইক পয়েন্ট। হ্যাঁ, ওদের জন্য আমরা কি আহ, অনেক কিছু করতে রাজি আছে, ঠিক আছে। এখন দেখো এই যে অ্যাকিলিস হিল, এটার সাথে উইক পয়েন্টের সম্পর্কটা কি, কিভাবে এটা দ্বারা কিভাবে এটা অর্থ বোঝায়? তো তুমি যদি কাহিনী না জানো, হ্যাঁ, সারা বছর চিল্লালেও কোনো লাভ হবে না। কিন্তু এটা গল্পটা জানলে তোমরা খুব সুন্দরভাবে কি এই অর্থটা আর পড়তে হবে না, অটোমেটিক মনে থাকবে যদি গল্পটা জানা থাকে। তো তোমরা তো যদি তোমরা ইংলিশ ফিল্ম দেখে থাকো, রিসেন্টলি রিসেন্টলি আরো অনেক আগে ট্রয় নামে একটা ফিল্ম বেরিয়েছে, ইংলিশ ট্রয়, ঠিক আছে। এই ট্রয় ছবিটা, এটা ওই এটা আসলে হুমারের ইলিয়াড নামে একটা গল্প আছে। আহ, বিখ্যাত একজন গ্রিক লেখক, হ্যাঁ, হুমার, ওনার একটা গল্প, একটা মহাকাব্য হচ্ছে ইলিয়াড। তো ইলিয়াডের একটা অংশ দিয়ে এই ট্রয় ছবিটা বানানো হয়েছে, ঠিক আছে। তো এখানে ওই ওই গল্পে মূলত একজন নায়ক ছিল, যার নাম হচ্ছে অ্যাকিলিস। যার নাম হচ্ছে কি অ্যাকিলিস। আর সে হচ্ছে একজন দেবতার সন্তান। তো যারা গল্পগুলো লিখেছিল আহ মানে অনেক আগের, তারা মূলত মানে বহু দেবতায় বিশ্বাসী ছিল, এবং ওরা দেবদেবীর পূজা করত। তো ওরা মানে গল্পগুলো খুবই ইন্টারেস্টিং, যদিও অবাস্তব, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে ওরা মানে পৃথিবীর প্রায় প্রত্যেকটা জিনিসের জন্য ওদের একটা দেবতা ছিল। পানির দেবতা, পাহাড়ের দেবতা, বৃষ্টির দেবতা, ভালোবাসার দেবতা, ঘৃণার দেবতা, যুদ্ধের দেবতা, মানে প্রত্যেকটা আইটেমের জন্য একটা একটা দেবতা ছিল ওদের। এবং ওই গল্পগুলোতে দেখা যেত দেবতারা কি করতো, মানুষ রূপে পৃথিবীতে আসতো, এসে ওই মানুষ রূপে তারা কি সমাজে বসবাসও করতো, মানে একটা মানে ডিসগাস ওয়েতে আর কি। তো অনেক মানে অনেক মানে কি বলা হয়, দেব দেবতারাও আসতো, দেবীরাও আসতো, ঠিক আছে। তো দেবতারা এসে পৃথিবীর মানে পৃথিবীতে ওরা মানুষ হিসেবে মানুষের রূপে বসবাস করতো, এবং তারা এসে বিয়ে শাদী করতো। দেবীরাও আসতো, দেবীরাও এসে তারা পছন্দ করে আহ আহ, মানে বিয়ে করতো। তো সেই হিসাবে একজন দেবতা পৃথিবীতে আসলো, আসার পরে সুন্দর একটা রমণী দেখে তাকে বিয়ে করলো। বিয়ে করার পরে তারা প্রায় 1 বছর সংসার করলো। 1 বছর সংসার করার পরে দেবতা তার পরিচয় দিল সে একজন দেবতা, এবং তাকে ফিরে যেতে হবে, দেবতাদের রাজ্যে ফিরে যেতে হবে। তখন ওই দেবতা কি করলো, আহ ফিরে গেল ওখান দিয়ে। বছরখানেক পরে ওই যে মানে যে মহিলাকে সে বিয়ে করেছিল, তার একটা বাচ্চা হলো, ঠিক আছে। ওই বাচ্চাটার নাম দিল অ্যাকিলিস। তো বাচ্চাটার নাম হচ্ছে অ্যাকিলিস। এখন এই অ্যাকিলিস জন্ম হওয়ার পরে এখন ওই মহিলা বসে বসে কান্না করতেছে। তো কেন কান্না করতেছে? কারণ তার হাজবেন্ড হচ্ছে একজন দেবতা, এখন দেবতা তার রাজ্যে চলে গেছে। এখন তার দেখাশোনা কে করবে, তাদের ভরণ পোষণ কে করবে, মানে সেটা নিয়ে খুব চিন্তিত। হ্যাঁ, তখন দেবতা সেটা দেখতে পেয়ে, ওরা তো সবকিছু দেখে উপর থেকে, ওরা তো ওই ধরো আসমানে থাকে আর কি, ওদের একটা আলাদা রাজ্য আছে। দেখলো, দেখার পরে সে একদিন আসলো, আসার পরে বলছে তুমি সবসময় এভাবে মন মরা হইতে হবে কেন? তখন সে বললো যে তুমি তো দেবতা, তোমাদের তো কোনো মৃত্যু নাই, কিন্তু আমরা তো মানুষ, আমাদের মৃত্যু আছে। আর আমি যদি মারা যেতে, তাহলে আমার ছেলে এক্লেসের কি হবে? আমি তো খুব অসুস্থ বোধ করতেছি, যে কোনো সময় মারা যেতে পারি। তখন বলতে কি করতে চাও? তখন এই এক্লেসের মা বললো যে তুমি এমন একটা কাজ করো, মানে আমার ছেলেকে কি দিয়ে যাও, এমন একটা ক্ষমতা দিয়ে যাও যাতে পৃথিবীর কোনো শক্তি তাকে কি কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে। যেহেতু আমিও যে কোনো সময় চলে যেতে পারি, আর তুমি তো মানে দেবতাদের রাজ্যে চলে গেলে আমাদের খবরাখবর কে নেবে? তখন ওই দেবতা বললো ঠিক আছে, তুমি একটা পাহাড়ের নাম বললো যে তুমি অমুক পাহাড়ের কাছে যাও, ওখানে একটা দেখবা একটা ঝর্ণা থেকে একটা কুয়া সৃষ্টি হয়েছে। ওই কুয়ার পানিতে অ্যাকিলিসকে তুমি ইয়া করবা, গোসল করাবা। গোসল মানে জাস্ট
অ্যাকিলিস তখন ছোট, হয়তো 6 মাস 5 মাস এরকম বয়স হবে, যে সে তো সাঁতার কাটতে পারবে না, তাকে তুমি পানিতে চুবাবা আর কি। আমরা একটা জিনিস চুবাই না, যে তুমি পানিতে চুবাবা, যদি তাই পানিতে চুবাইলে কি হবে, মানে সে ওই পানিতে যখন তার সারা শরীর ভিজবে, তার সারা শরীরটা প্রোটেক্টেড হয়ে যাবে, ঠিক আছে, এবং পৃথিবীর কোনো অস্ত্র কি করতে পারবে না, তাকে আঘাত করতে পারবে না ওরকম। তখন ওই তার কথা অনুসারে অ্যাকিলিসকে নিয়ে গেল। এখন ছোট ছেলেকে তো ছেড়ে দেওয়া যায় না, হ্যাঁ, তাকে তো ধরে চুবাইতে হবে। তখন কি করলো ওই বাচ্চাটার মা, চেষ্টা করবো, আমার ক্লাস চলতেছে, আমি একটু আসতে। আচ্ছা, হ্যাঁ, তো যেটা হলো সেটা হচ্ছে, এখন ওর মা কি করলো, ওর পায়ের গোড়ালিটা 2 আঙ্গুল দিয়ে ধরে তাকে পানিতে চুবাইলো, চুবাইয়া তুলে নিয়ে আসছে। এখন ওই যেই গোড়ালিটা সে হিলটা ধরেছিল, ওই হিলে কিন্তু কি হয় নাই, পানি লাগেনি। আর সমস্ত শরীরে পানি লাগছে, কিন্তু যে জায়গাটা সে ধরেছিল সেটাতে পানি লাগানোর পর সে খেয়ালও করে নাই যে পরে কি করবে, ওই হিলটাকে সে ভিজাবে, সেই হিলটাকে ভিজায় নাই, এটা তার মনেও ছিল না। তাহলে এইভাবে সে চলে আসছে। এখন সে যখন বড় হয়েছে, বড় হয়ে যখন যুদ্ধ হইলো, তখন ওই যে ট্রয় নগরী, হ্যাঁ, যে ট্রয় আছে, ট্রয়ের সাথে যুদ্ধ করে সে গেল। এখন ওইখানে, এখন তাকে কেউ পরাজিত করতে পারতেছে না যুদ্ধের মধ্যে, কারণ তার গায়ে তো কোনো ইয়ে লাগবে না, কোনো অস্ত্রের আঘাতে লাগবে না। এখন তার বিপক্ষে যে দল আছে তারা কি করলো, ওই যুদ্ধের একজন দেবতা আছে, ওই যুদ্ধের দেবতাকে পূজা করা শুরু করলো, তাকে অনেক ভোগ টোগ দিল, তার নামে অনেক মহিষ, অনেক ঘোড়া উৎসর্গ করলো। করার পরে মানে সাহায্য চাইলো যে এই অ্যাকিলিসকে আমরা কিভাবে মারতে পারি, তাকে মারার কোনো প্রক্রিয়া আছে কিনা। তখন ওই যুদ্ধের যে দেবতা, হ্যাঁ, সে ওদেরকে জানালো যে হ্যাঁ, তোমরা মারতে পারবা শুধুমাত্র যদি ওর হিলে আঘাত করতে পারো, যে ওর পুরো শরীর প্রোটেক্টেড, কিন্তু তোমরা যদি হিলে আঘাত করতে পারো তাহলেই তাকে মারা সম্ভব। তখন ওই যে যে হেক্টর, মানে ট্রয়ের যে রাজার বড় ছেলে হেক্টর, হেক্টর, তোমরা হেক্টরের কাহিনী নিশ্চয় পড়ছো। হেক্টর কি করলো, হেক্টর আছে আর হেক্টরের ভাই আছে, দুইজন যুদ্ধ করতো। ওরা কি করলো, একটা তীরের আঘাতে বিষ মাখাইলো, মানে খুব প্রচন্ড শক্তিশালী একটা বিষ, হ্যাঁ, মাখাইলো। মাখানোর পরে চিন্তা করলো যে এই তীরটাকে কি করবে, অ্যাকিলিসের হিলে ওরা আঘাত করবে। যদি হিলে আঘাত করা যায় তাহলে কি তাকে মারতে। এখন একজন লোক যুদ্ধ করতেছে, তার হিলে গিয়ে আর তীর ঢুকানো খুব এত সহজ সহজ কথা, সহজ কথা। তখন কি করবে, ওই আরেকজন দেবতাকে তারা পূজা করলো, দেবতার খুশি করার জন্য অনেক কিছু উৎসর্গ করলো। তো দেবতার কাজ ছিল কি, ওই হেক্টর কিংবা তার ভাই কি করবে, তীরটা ছুড়বে, আর ওই তীরটাকে কি নিয়ে গিয়ে অ্যাকিলিসের পায়ে হিলে মানে আঘাত করাবে। মানে নিশানাটা ঠিক করার জন্য একজন দেবতা দায়িত্ব নিয়েছে। ওদের ওই যুদ্ধ বিগ্রহ ব্যক্তিগত জীবনে দেবতারা কি করতো, অংশগ্রহণ করতো। তো যাক, ওই যুদ্ধের একটা পর্যায়ে ওরা ওই তীরটা ছুড়লো, এবং ওই দেবতার সাহায্যে ওই তীরটাকে তার হিলে আঘাত করলো। তো যেহেতু হিলে আঘাত করছে, আর যেহেতু বিষ মাখানো ছিল, ওই এটা তার পায়ে ঢুকে গেল, এবং ওই বিষটা সারা শরীরে ছড়ে গিয়ে কি সে পরবর্তীতে মারা গেল। এই যে একটা গল্প, এই টোটাল এই এত অনেক বিশাল একটা গল্প, আমি তো সংক্ষেপে বললাম। এই গল্প থেকে কি আসছে, এই অ্যাকিলিস হিল এই ফ্রেজটা চলে আসছে, যার অর্থ হচ্ছে কি, দ্য উইক পয়েন্ট অফ এ পার্সন। তো অ্যাকিলিসের উইক পয়েন্ট ছিল তার হিল। ওই থেকে এই ফ্রেজটা তো তৈরি হয়েছে, তখন থেকে এই অর্থ, এর অর্থ হচ্ছে কি উইক পয়েন্ট। এরকম গল্প গল্প থেকে আরো এরকম অসংখ্য ফ্রেজ আছে, যেগুলো কি করা যায়, এভাবে ব্যাখ্যা দিয়ে পড়া যায়। এগুলো সময় লাগে, ব্যাখ্যা দিয়ে পড়লে এগুলো আজীবন মনে থাকবে। তোমরা যারা আজকে এই গল্পটা শুনছো, আশা করছি কি থাকবে না, এটার তোমরা ভুলবা না কখনো। তারপরে ওই যে লিভ নো স্টোন আনটার্ন, হ্যাঁ, মানে কোনো পাথরে কি কিনা রাখা, মানে টার্ন না করে রাখা, মানে সর্বোচ্চ চেষ্টা করা। এভাবে আমরা কি করতে পারি, তোমরা যদি গল্পগুলা জেনে থাকো, এখন সব গল্প তো তোমাদের জানা সম্ভব না। এই যে এখানে দুইটাই, প্রথমটা অ্যাপল অফ ডিসকর্ড, ঠিক আছে, এই যে আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম, অ্যাকিলিসের কাহিনীটা বলছিলাম, অ্যাকিলিসের কাহিনী ওই একই কাহিনী থেকে এই ফ্রেজটা নেওয়া হয়েছে, অ্যান অ্যাপল অফ ডিসকর্ড। মানে ওদের যে যুদ্ধ লেগেছিল, বললাম না, ট্রয়তে যুদ্ধ লেগেছিল, এই যুদ্ধ লাগার একদম সূত্রপাতটা হয়েছে এই ঘটনা থেকে, অ্যাপল অফ ডিসকর্ড, ঠিক আছে। তাহলে এই গল্প বলতে গেলে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। যাই হোক, এটা মানে এটা হচ্ছে, দেখো, এই যে বলছিলাম না, এই ট্রয় নগরীতে যে যুদ্ধ লাগছে, হেলেন কিনে যে যুদ্ধটা লাগছে, হেলেন, মূল কাহিনী ছিল হেলেনের ট্রয় নগরী আমরা বলি আর কি, পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী বলা হয় ওই গল্পের অনুসারে আর কি, হেলেন। তো তাকে নিয়ে মূলত এই কাহিনীটা শুরু হয়। এবং অ্যাপল অফ অ্যাপল মানে ওই যে আপেল খাই আর কি আমরা, ওই আপেল, ঠিক আছে, আমরা বাংলায় বলে আপেল, ইংলিশ বলে অ্যাপল। তো এই অ্যাপলটা ছিল কি গোল্ডেন, হ্যাঁ, শুধু অ্যাপল এটা হচ্ছে কি গোল্ডেন ছিল, ওই মূল্যবান একটা অ্যাপল ছিল, ঠিক আছে। এখন ওই যে আমি একদম সংক্ষেপে বলি,
এটা অর্থ হচ্ছে কি মানে ঝগড়ার বিষয়, বিবাদের বিষয়। অ্যান অ্যাপল অফ ডিসকোর্স মানে বাংলা অর্থ হচ্ছে, অ্যান অ্যাপল অফ ডিসকোর্স বাংলা হচ্ছে কি একটা বিবাদের বিষয়। আমরা একটা এক্সাম্পল পড়ি কি দা ওই যে বলি পৈতৃক সম্পত্তি হচ্ছে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার বিষয়। মানে এটা তার বাবা একটা বাড়ি রেখে গেছে, এখন এই বাড়িটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগছে। তাহলে দ্য বিল্ডিং ইজ অ্যান অ্যাপল অফ ডিসকর্ড বিটুইন দ্য টু ব্রাদার্স। দুই ভাইয়ের মধ্যে কি বিল্ডিং, জমি অথবা ইন্ডাস্ট্রি, টাকা পয়সা, যে কোনো কিছু একটা বিষয় কি হবে, তাদের ঝগড়ার বিষয় হবে। তাহলে এটার সাথে অ্যাপল অফ ডিসকর্ডের কাহিনীটা কি? এই কাহিনীটা হচ্ছে একটা গোল্ডেন অ্যাপল ছিল, এবং এটাও দেব দেবতার ওই ওই কাহিনীটাই। ওরা এটাকে একজনকে গিফট করতে যাচ্ছে। কাকে গিফট করা যায়, ঠিক আছে? এই এখন যাকে গিফট করবে সে কি হবে, পৃথিবীর খুব মূল্যবান একজন ব্যক্তি, তার মানে অহংকার, গর্ব অথবা তার বংশমর্যাদা বেড়ে যাবে। এখন এটা ইয়া করবে কে? একজন দেবতা, তার কাছে গোল্ডেন অ্যাপলটা আছে, এটা পৃথিবীর মানে মানুষদের মধ্যে কাউকে সে গিফট করবে, বিশেষ করে রমণীদের মধ্যে একজনকে গিফট করবে। এখন চারজনকে বাছাই করছে, চারজনের যে কোনো একজনকে দিবে। ওই চারজন কি করছে আবার, ওই এই অ্যাপলটা পাওয়ার জন্য কি করছে, ওই রাজা ওই ওই দেবতার মনোরঞ্জনের চেষ্টা করতেছে। ওই দেবতার কি মনোরঞ্জনের চেষ্টা করতেছে, বিভিন্ন মনোরঞ্জন করার পরে যাই হোক ওই দেবতাকে যে খুশি করতে পারছে তাকে কি করছে, এই ইয়াটা দিছে, গোল্ডেন অ্যাপলটা দিছে। এবং সেটা হচ্ছে কি ওই যে হেলেনের হ্যাঁ, যাই হোক। আচ্ছা, তাহলে এই যে তখন এই যে যে বাকি তিনজন ছিল না, যে তিনজনকে দেওয়া হয় নাই, এই তিনজন পরবর্তী ষড়যন্ত্র করে কি, যে যাকে অ্যাপলটা দেওয়া হয়েছে তার লাইফটাকে কি করছে, মানে হেল করার জন্য ওই তিনজন উঠে পড়ে লাগছে। এবং ওইটার প্রেক্ষাপটেই এই হেলেনের ট্রয় নগরী, হেলেন মানে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে? মানে অনেক মানে ক্ষয়ক্ষতি হয়েছে। সেই জন্য ওই গল্প থেকে অ্যান অ্যাপল অফ ডিসকর্ড অর্থ হচ্ছে কি মানে ঝগড়ার, বিবাদের বিষয়, ঝগড়ার বিষয়। যাই হোক, আসো আমরা এখন একটা এভাবে আমাদের চেষ্টা করতে হবে শেখার জন্য। আমরা এখন একটু বোর্ড কোশ্চেন দেখি, ঠিক আছে? বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা আসছে, এগুলো একটু দেখি। আচ্ছা, এখানে সাধারণত এইভাবে কয়েকটা যেগুলো আসে আর কি। এমন এমন হতে পারে সরাসরি বলবে, হ্যাঁ। এই যে 23 নম্বরটা দেখো, দ্য ফ্রেজ এট এ স্ট্রেস মিনস, হ্যাঁ, এটার অর্থটা কি? ফ্রেজটা দিবে, এটা অর্থটা কি দিবে? তাহলে অর্থ দেখো, কিন্তু তিনোটাই চারোটাই কিন্তু ইংলিশে দিবে। এই জন্য আমি শুরুতে বললাম যে ফ্রেজগুলো শুধু বাংলা অর্থ জানলে আমাদের হবে না, ইংলিশও ওই বাংলাটাকে ইংলিশে কিভাবে এক্সপ্রেস করে সেটাও আমাদের জানতে হবে। এটা মানে একটা না, আমরা কি জানি, একটা না, ঠিক আছে? এই যে আমাদের অতিথি পাখি বাংলাদেশে আসে, তারা কি করে, অনেক দূর থেকে আসে, এবং তারা একটানা কি, একটানা মানে কয়েক মানে অনেক মাইল তারা কি, একটানা অনেক মাইল তারা কি উড়ে উড়ে আসে একটানা, ঠিক আছে? অথবা আমরা একটানা অনেকক্ষণ কাজ করি, অনেকে আছে সারাদিন একটানা কাজ করে, ঠিক আছে? এটা হচ্ছে কি উইদাউট ব্রেক। একটানা মানে কি উইদাউট ব্রেক, কোনো ব্রেক হবে না, মানে কন্টিনিউ তারা একটা কাজ করে যাবে, এটা হচ্ছে অ্যাটেজ স্ট্রেস। তাহলে এই যে অ্যাটেজ স্ট্রেস একটানা, এটাকে কিভাবে ইংলিশে প্রকাশ করে সেটা আমাদের জানতে হবে। শুধু বাংলা অর্থ জানলে হবে না, ওই বাংলা অর্থটাকে ইংলিশে কিভাবে প্রকাশ করে সেটাও জানতে হবে, ঠিক আছে? রাইট এন্ড লেফট, হ্যাঁ, রাইট এন্ড লেফট, এটা কি রাইট এন্ড লেফট, আমরা ডান, রাইট মানে ডান, লেফট মানে কি বাম। এটা দ্বারা কি বোঝায়? এটা মানে ধরো আমরা অনেক সময় আহ আচ্ছা, তাহলে রাইট এন্ড লেফট মিনস ইনডিসক্রিমিনেটলি, মানে নির্বিচারে। তো আমরা অনেক সময় বলি ডান হাত বাম হাত, ডান হাতে শক্তি বেশি বাম হাতে শক্তি কম, ঠিক আছে? অথবা কারো বাম হাতে শক্তি বেশি ডান হাতে শক্তি কম, আমরা কি করি, মানে পার্থক্য করার চেষ্টা করি। কিন্তু যখন রাইট এন্ড লেফট দুইটাকে একসাথে বুঝাবে, তার মানে কি ডান বাম আমরা কি কোনটাকে কি করব না, ছোট বড় অথবা কি করব না, এটাকে মানে আলাদা করবো না, হ্যাঁ, পার্থক্য করবো না। তখন এটা অর্থ হবে কি রাইট এন্ড লেফট মানে ইনডিসক্রিমিনেটলি, মানে কি ওই যে বলেন নারী পুরুষ নির্বিশেষে, হ্যাঁ, জাতি ধর্ম নির্বিশেষে, মানে কোনো পার্থক্য হবে না, হ্যাঁ, কোনো পার্থক্য ছাড়াই আমরা এটা করবো, এটাকে বলে রাইট এন্ড লেফট, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার এরকম এরকম আরো কিছু ইয়ে আছে। আবার মাঝে মধ্যে কিছু বিদেশি ভাষার কিছু ইয়ে আসে, বিদেশি কিছু ভাষার ফ্রেজ থাকে, যেমন এটা,
তো এগুলো আমাদের একটু জানতে হবে, বিশেষ করে ফ্রেঞ্চ, তারপরে মানে গ্রিক কিছু শব্দ আমাদের ফ্রেজের মধ্যে আসে। ঠিক আছে, এই জন্য এটা ঢাকা ইউনিভার্সিটিতে এটা আসছে 18-19 সালে। হুম, এটা তোমরা দেখো, এটা কিন্তু আমাদের এটা ইংলিশ শব্দ না। ঠিক আছে, তবে এরকম শব্দ আমাদের ইংলিশ শব্দ না হলেও অনেক সময় আমাদের এগুলো পড়তে হয়। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে কানাগলি। এটার অর্থ হচ্ছে কি কানাগলি। তো এগুলো যেহেতু আমাদের বাংলাও তো নাই, ইংলিশও না, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের এগুলো মানে যেগুলো বিভিন্ন সময় পরীক্ষা আসছে, হ্যাঁ, সেগুলো আমরা একটু কি শেখার চেষ্টা করব। এগুলো একটু কষ্ট করে ওই যে সিনোনিম অ্যান্টোনিম গুলোতে যেভাবে আমরা বলেছি, সিনোনিম অ্যান্টোনিম গুলো যেভাবে মানে আমাদের একটু কষ্ট করে শিখতে হবে, এগুলো এইভাবে কষ্ট করে শিখতে হবে। ঠিক আছে, বারবার পড়তে হবে, লিখতে হবে। এগুলো দিয়ে কি আমাদের কি করতে হবে, এগুলো দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করে আমাদের পড়তে হবে। তো তোমাদের বইগুলোতে যে অংশে ফ্রেজ দেওয়া আছে, ওখানে ফ্রেজটা দেওয়া আছে, মিনিং দেওয়া আছে, সাথে সেন্টেন্সও দেওয়া আছে। ঠিক আছে, তোমরা এই 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 শীটটা মানে এটাও তোমরা সামনে রাখবা, মানে বিগত সালের প্রশ্নগুলো সামনে রাখবা। আর ওই বইয়ের মধ্যে যে পার্টটাতে ফ্রেজ ইডিয়ম সরাসরি দেওয়া আছে, ওইটাও খোলা রাখবা, দুইটা খোলা রাখবা। খোলা রেখে ধরো এখন যখন তুমি পড়তেছো, এটা পড়তেছো, তো তোমার ওই বইয়ের মধ্যে এই ফ্রেজটা আছে কিনা, থাকলে ওটা বাংলা শব্দ কি দেওয়া আছে, ওটার একটা এক্সাম্পল কি দেওয়া আছে, সেটা পড়বা। তাহলে মানে তোমাদের পরীক্ষার বিগত বছর কোশ্চেন গুলোও পড়বা, সাথে সাথে ওই পার্টটাও দুটাই পার্টে খোলা রাখবা। খোলা রেখে ওই মিলাই মিলা পড়ার চেষ্টা করবা। এখানে ধর কোনো সেন্টেন্স দেওয়াই নাই, এখানে কোনো সেন্টেন্স দেওয়া আছে, কোনো সেন্টেন্স দেওয়া নাই, শুধু শব্দটা দেওয়া আছে, মিনিংটা দেওয়া আছে। তাহলে আমি বলছি সেন্টেন্সে অ্যাপ্লাই করতে না পারলে এটা আমাদের খুব সহজে মনে থাকবে না। সেন্টেন্সে অ্যাপ্লাই সেন্টেন্স অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, এটা সেন্টেন্স একটা খুঁজতে হবে। তাহলে ওই কোন পার্টে পাবো পাবো আমরা, যে পার্টটাতে আমি একটু আগে যে পার্টটা দেখিয়েছি, হ্যাঁ, ওই পার্টে কি আছে তোমার, ওই ফ্রেজ আছে, মিনিং আছে, সেন্টেন্স আছে। হ্যাঁ, তো ওইটার সাথে তোমার ম্যাচ, দুইটা একসাথে ম্যাচ করে পড়বা। তাহলে আমরা যে বাক্যের সাথে কি করতে পারি, মানে এদেরকে ম্যাচ করে পড়তে পারি, তাহলে আমাদের মানে আহ, অধিক মনে থাকে আর কি। তো ঠিক আছে, তাহলে আমরা এভাবে একটু চেষ্টা করব। আহ, এখান তো আসলে পড়ালে তো শেষ হবে না। হ্যাঁ, তো কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে ব্যাখ্যা সহ দিতে পারতাম, হ্যাঁ, যদি আমরা একটু আরো বেশি পড়তে পারতাম আর কি। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা এই দুটা টপিক আমি এই শীটগুলো সবগুলা তোমাদের গ্রুপে দিয়ে দিব। তোমরা এগুলো করে নিবা, এবং আশা করছি আগামীকাল রাতে 9:30টায় তোমাদের এটার উপর টেস্ট হবে তোমাদের রুটিন অনুসারে। ঠিক আছে, তো সে পর্যন্ত তোমরা প্রস্তুতি নিতে থাকো, এবং তোমাদের পরীক্ষাগুলো একটু অ্যাটেন্ড করিও। তোমাদের পরীক্ষা অ্যাটেন্ডের সংখ্যাটাও কমে গেছে, ক্লাস তো কমই করছো, ছবি মানে পরীক্ষাও কি অ্যাটেন্ড করছো খুব কম। ঠিক আছে, তোমরা ঠিক আছে, তাহলে আজকে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, এই দুটা টপিক নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা? কোনো জিজ্ঞাসা নাই? তাহলে শেষ করে দিচ্ছি। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরীক্ষা অবশ্যই অ্যাটেন্ড করবে। আল্লাহ হাফেজ।